স্টার্ট হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কমিউনিকেটিভ ইংলিশ ক্লাসে হাজির হয়েছি বিব্রিনার নার্সিং স্কুল থেকে। সো কি অবস্থা সবার, কেমন আছো? সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, আমরা আজকে ক্লাসটা একটু শেষ করবো দ্রুত। কান্তা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো কান্তা? কতজন জয়েন করছে এটা কি দেখা যায়? ওকে, যারা যারা জয়েন করেছো এই শুক্রবারে বিকালবেলা সময় নষ্ট করলাম তোমাদের, অনেক ভালো করেছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কান্তা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পড়াশোনার কি অবস্থা বলো? আচ্ছা, শুরু করছি আজকে আমাদের ক্লাসটা। সো কমিউনিকেটিভ ইংলিশ আমরা দেখছি যে বিএসসিদের কোশ্চেন বলো বা ডিপ্লোমাদের কোশ্চেন বলো বা মিডওয়াইফারদের কোয়েশ্চেন বলো, সবগুলাই হচ্ছে একটু 19-20 হইলেও মোটামুটি গ্রামাটিক্যাল যে পার্টটা থাকে সেটা অ্যাকচুয়ালি সেমই সিলেবাস থাকে, জাস্ট কোশ্চেন প্যাটার্নটা হয়তো বা একটু চেঞ্জ থাকে। সো যে জিনিসগুলো আমাদের জানতে হবে, বিগত বছরের বোর্ড সলভ করে আমরা হচ্ছে এগুলো ফাইন্ড আউট করছি যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে। কমন কিছু বা একেবারে ইজি যে বিষয়গুলো, এগুলো আমরা সবাই মোটামুটি পারি। সো আজকে আমরা দেখব যে এই জিনিসগুলো আমাদের পারতে হবে, ঠিক আছে? ওকে, কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবে। আমরা ক্লাসটা স্টার্ট করছি। আচ্ছা, যারা যারা এখনও জয়েন করো নাই, আমি অনুরোধ করছি সবাইকে একটু দ্রুত জয়েন করে ফেলো এবং ক্লাস টাইমে সময় মতো জয়েন করার চেষ্টা করবে, নাহলে অনেক কিছুই আমরা মিস করে যাই, রাইট? ওকে, আচ্ছা, প্রথম কোয়েশ্চেনটায় আসি। উই ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু এক্সপ্রেস। আচ্ছা, আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি তখন কি এক্সপ্রেস করতে আমরা অ্যাকচুয়ালি ইউজ করছি, সেই জিনিসটাই আমাদের এখানে জানতে চাইছে। যে আমরা যখন হচ্ছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ পেনের কালারটা। আমরা ইউজ করছি বা আমরা ব্যবহার করছি, কি ব্যবহার করছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু এক্সপ্রেস। আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করছি তখন আমরা কি বেসিসে, অ্যাকচুয়ালি কি কারণে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করি? আমরা জানি টেন্স 12 ধরনের আমরা পাই, মূলত 3 ধরনের পাই, 3 ধরনকে আবার প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করা যায়। সো মোট 12 ধরনের টেন্সের মধ্যে এটা একটা টেন্স যেটাকে আমরা কি কারণে বা কি এক্সপ্রেস করতে ইউজ করি সেটা আমাদের জানতে হবে। আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটা, যেখানে হচ্ছে প্রথমে কি থাকতেছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, তাই না? দেন হচ্ছে ভার্বের হচ্ছে পার্টিসিপল থাকতেছে, পার্টিসিপল ফর্ম থাকতেছে, প্লাস হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট যাই বলো এরকম থাকছে, রাইট? এটাই তো আমাদের হচ্ছে মূলত যে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স বলতে আমরা বুঝি হ্যাভ বা হ্যাজ ইনক্লুড আছে। সো এটা কি কারণে ইউজ করছি এখন এটা দেখি। আমরা যখন ইউজ করছি তখন কি আমরা পাস্ট অ্যাকশনস উইদাউট টাইম, কোনো টাইম ছাড়া পাস্ট কোনো অ্যাকশন মানে এখানে বোঝানো হচ্ছে কাজ, মানে কোনো সময় ছাড়া পাস্ট মানে আগের, অতীতের কোনো সময়কে নির্দেশ করার জন্য ব্যবহার করছি কিনা? না, আমরা অবশ্যই প্রেজেন্ট মানে কি, আমরা অতীতের কোনো সময় নিয়ে এখানে আলোচনা বা কাজ নিয়ে এখানে আলোচনা করব না, ঠিক আছে? পাস্ট অ্যাকশনস উইথ রেজাল্ট, রাইট। এটা কেন রাইট হবে? কারণ পাস্ট কোনো একটা কাজের রেজাল্ট তুমি এখন পাচ্ছ, এখন তুমি হচ্ছে রেজাল্টটা পাচ্ছ। আমরা কিন্তু পারফেক্ট টেন্সে কি বলি? যে হ্যাঁ এটা আমি করেছি, করেছি মানে কি
আমি করছি তার রেজাল্টটা এখনও বিদ্যমান আছে। আমরা বাংলায় যখন পড়ি তখন কিন্তু আমরা এভাবেই পড়ি যে এই কাজটা পূর্বে করা হয়েছে কিন্তু রেজাল্টটা বা ফলাফলটা বর্তমানেও বিদ্যমান আছে। এই সহজ বাংলা কথাটাই হচ্ছে এটা, পাস্ট অ্যাকশনস উইথ রেজাল্টস, তাহলে এটা হবে ট্রু, রাইট? দেন পাস্ট অ্যাকশনস হ্যাপেন্ড রিসেন্টলি, যেটা রিসেন্টলি ঘটলো। হ্যাঁ, রিসেন্ট যেই জিনিসটা হয়ে গেল, আমি একটা কাজ শেষ করে এসেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এই কাজটা শেষ করে আসলাম, রাইট? সো হচ্ছে এটা হবে ট্রু। আচ্ছা, পাস্ট অ্যাকশনস উইথ প্লেস, আচ্ছা এখানে প্লেস দিয়ে এটা হচ্ছে না, কারণ এখানে হচ্ছে প্লেস প্রিভিয়াস কোনো কাজ যেটা প্লেসের সাথে সম্পর্কিত এই রিলেটেড হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে না। পারফেক্ট টেন্সে সবসময় সময় নির্দেশ করে, তাই না? যে কোন সময় করেছে, কোন জায়গায় করেছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, ওকে? আচ্ছা, ইউনিভার্সাল ট্রুথ, আমরা সবসময় জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথটাকে ইন্ডিকেট করে, রাইট? সো এটাও হচ্ছে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হচ্ছে? বি অ্যান্ড সি। এখন আমরা উত্তরটা একটু মিলায় দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, পারফেক্ট, ওকে। আই থিঙ্ক ইউ অল ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি, রাইট? আমাকে একটু জানাবে এটা কি ডিপ্লোমা করতে পারবে? শোনো, এটা ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি সবার জন্যই ক্লাস। ইংলিশ সাবজেক্টটা যাদের যাদের আছে সবাই এটা করতে পারবে। আই হোপ তোমাদের সবারই কমিউনিকেটিভ ইংলিশ সাবজেক্টটা আছে, রাইট? সো তোমরা সবাই এই ক্লাসে জয়েন করতে পারবে। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। দ্য মডেল ক্যান এক্সপ্রেস, আচ্ছা মডেল কি এক্সপ্রেস করে তোমার আগে জানতে হবে। এখানে যে জিজ্ঞেস করলো মডেলটা অ্যাকচুয়ালি কি? মডেল বলতে মডেল ভার্ব, মডেল ভার্ব আমরা চিনি না, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, আরও অনেক কিছুই আছে, তাই না? মডেল ভার্ব, মডেল অক্সিলারি বলি, মডেল ভার্ব বলি। সো এই যে মডেল ভার্বগুলা, এগুলো আমরা কেন ব্যবহার করি, কি এক্সপ্রেস করার জন্য ব্যবহার করি, এটা আমাদের জানতে হবে। যেমন আমরা হচ্ছে কোনো কিছুর সাথে সিমিলার, লাইকলিহুড বলি যেটাকে, বা অ্যাবিলিটি প্রকাশ করতে, বা হচ্ছে তোমার অব্লিগেশন প্রকাশ করতে, নেসেসিটি বোঝাইতে, পসিবিলিটি বোঝাইতে, এই ক্ষেত্র বিশেষগুলোতে আমরা হচ্ছে এই মডেল অক্সিলারি বলো বা মডেল ভার্বটা বলো, এটা আমরা ইউজ করি। এছাড়া তুমি কাউকে অ্যাডভাইস দিতে চাও, সেক্ষেত্রেও তুমি বলতে পারো, বা কারো তুমি প্রেফারেন্স শুনতে চাও, উড ইউ লাইক টু, আমরা জিজ্ঞেস করি না উড ইউ, মানে কি তাকে রেসপেক্ট দিয়ে হচ্ছে তার কাছ থেকে জানতে চাইতেছি যে আপনি কি এটা পছন্দ করেন। কুড ইউ মানে কি আপনি কি এটা পছন্দ করেন। উড, কুড এগুলো হচ্ছে সম্মানার্থে ব্যবহার করি, তাই না? আর যখন ক্যান, উইল ইউজ করি তখন হচ্ছে জুনিয়রদের ক্ষেত্রে। আমি যদি একজন জুনিয়রকে প্রশ্ন করতে চাই, আমি ক্যান দিয়ে প্রশ্ন করতে পারবো, উইল দিয়ে প্রশ্ন করতে পারবো। কিন্তু যখন আমি একজন সিনিয়র পার্সনকে জিজ্ঞেস করি তখন কি করি? উড, কুড এই জিনিসগুলো ইউজ করি, মানে আপনি বুঝাইতে আমরা উড ইউজ করি, কুড ইউজ করি, রাইট? সো হচ্ছে এটা কোন ক্লাস? আচ্ছা, তোমরা হচ্ছে টাইম মতো ক্লাসে জয়েন করো না, এটা নিয়ে আমার খুবই অভিযোগ তোমাদের প্রতি। তোমরা কিছু স্টুডেন্ট আছো যারা টাইম মতো জয়েন করবা না, ক্যাপশন লেখা দেখবা না, এসে প্রশ্ন করতে থাকবা এটা কাদের ক্লাস, এটা কোন ক্লাস। তোমরা, আমি সবাইকে বলতেছি, যেহেতু লাইভটা যারা ওপেন করেছে তারাই তো হচ্ছে কমেন্টগুলো করছো, তোমাদের সবাইকে বলছি ক্লাসটাতে জয়েন করার পরে আগে একটু দেখবা যে আজকে এই টাইমে কি ক্লাস হওয়ার কথা ছিল এবং কি ক্লাস হচ্ছে, ক্যাপশনে সুন্দর করে লেখা থাকে। সো এটাতে না বোঝার কিছুই নেই, তোমরা একটু পড়বা যে আসলে এটা কি ক্লাস হচ্ছে। একটা কমেন্ট যে আমি করব, তোমরা এখানে কমেন্ট করো, আমি এই কমেন্টগুলোর দিকে তাকায় থাকি। কেন থাকি? আমি ফোনেও দেখি কি কমেন্ট করলা তোমরা, কোনোটা মিস করলাম কি না। কারণ তোমরা প্রশ্ন করবো, আমি উত্তর করব এখান থেকে, তোমরা যেটা বুঝতে পারছো না আমি এটা উত্তর করব। সো এই ধরনের কথা বলে আসলে ক্লাসের মাঝখানে একটা হজবরল সিচুয়েশন ক্রিয়েট করার আমার মনে হয় না কোনো দরকার আছে। সো তোমরা হচ্ছে একটু দেখো ক্যাপশনটা কি ক্লাস, দেন হচ্ছে জয়েন করো, ঠিক আছে? ওকে, সরি, ওকে ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা মূলত অ্যাবিলিটি, পসিবিলিটি, তারপরে হচ্ছে কারো কাছে কোনো কিছু জানতে চাচ্ছি, তার প্রেফারেবল কোনো কিছু জানতে চাচ্ছি, বা অব্লিগেশন, পারমিশন, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে মডেল ভার্বটা ইউজ করে থাকি। সো এটা কি এক্সপ্রেস করতে পারে, যে জিনিসগুলো আমরা জানতে চাই সেইটাই এক্সপ্রেস করে থাকে। তোমাকে আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ ইউর নেম, তাহলে তোমার কাছ থেকে আমি ইনফরমেশন জানতে চাচ্ছি, আমি তো অবশ্যই ইনফরমেশনটাই পাবো, আমি অবশ্যই অন্য কোনো কিছু জানতে পারবো না, তাই না? সো
তাহলে এখানে এখন দেখতে হবে যে আনসার কোনটা হয়। আমি অনেকগুলো নাম বলছি, তোমরা খেয়াল করতে পেরেছো কিনা জানি না। অ্যাবিলিটি বলেছি, নেসেসিটি বলেছি, পসিবিলিটি বলেছি, পারমিশনও বলেছি, অব্লিগেশনও বলেছি। সো এখানে প্রত্যেকটাই ট্রু দেওয়া হয়েছে, এখানে কোনো ফলস দেওয়াই হয় নাই, ঠিক আছে? সো সুন্দর করে এটা একটা কোশ্চেনের অ্যান্সার হিসেবে মুখস্থ করে ফেলতে পারো। এই জিনিসগুলো মুখস্থ করতে হবে, কারণ কি কি বিষয়ে মানে এক্সপ্রেস করে সেটা তো তোমাদের জানা নাও থাকতে পারে অনেকের। আচ্ছা, আর যাদের ইংলিশে বেসিক ভালো আছে তারা তো জানোই এসব। ওকে, সো সবগুলাই ট্রু হয়ে গেল, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাই। কি কোয়েশ্চেন করেছে নেক্সটে? উই ইউজ দ্য পাস্ট সিম্পল টেন্স টু এক্সপ্রেস। আজকে আমি চোখে কম দেখতেছি আমার মনে হচ্ছে। আচ্ছা, উই ইউজ দ্য পাস্ট সিম্পল টেন্স টু এক্সপ্রেস। আমরা পাস্ট সিম্পল টেন্সটা মানে সিম্পল পাস্ট টেন্স যেটা, শুধু পাস্ট ইনডেফিনিট টেন্স যেটাকে আমরা বলি, ওইটা আমরা কেন ব্যবহার করি, কি এক্সপ্রেস করতে ব্যবহার করি সেটাই জানতে চাইছে। সো আমরা এটা মনে রাখবো, পাস্ট সিম্পল টেন্স মানে পাস্ট ইনডেফিনিট। এখানে আমরা কি করি, পাস্ট ইনডেফিনিটে আমরা কি করি, প্রথমে হচ্ছে একটা সাবজেক্ট নিয়ে নিই, রাইট? সাবজেক্টের পরে ভার্বের হচ্ছে পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট অর এক্সটেনশন যেটাই বলো, রাইট? এটাই তো আমাদের হচ্ছে মূল স্ট্রাকচার। আমাদের প্রত্যেকটা একটা করে নাম জানবো আমরা, টেন্স বলো, প্রিপোজিশন বলো, বা যে কোনো কিছু বলো, সেন্টেন্স বলো, যে কোনো কিছু, আমার মূল স্ট্রাকচারটা জানতে হবে। হ্যাঁ, যে হচ্ছে এই ফ্রেজটা কিভাবে ইউজ হয়, এটা সেন্টেন্সের স্ট্রাকচার কোথায় বসে, বা এই টেন্সটার স্ট্রাকচারটা কি, এই সবগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? সবাই এই ক্লাসটা করতে পারবে, হ্যাঁ, রাইট, ঠিক আছে। ওকে, সো পাস্ট যেহেতু বলেছে, এটা তোমরা সেই ক্লাস 5 থেকে আমরা পড়ে আসতেছি, তাই না? কেউ কেউ ক্লাস 3 থেকেও পড়ে এসেছো, ক্লাস 2 থেকেও পড়ে এসেছো। যত মডার্ন ইরা আসবে তত বাচ্চারা ছোটোবেলা থেকে আপডেট হবে। আমাদের আগের জেনারেশন ক্লাস 5 থেকে এগুলো পড়েছে, আমরা কিন্তু ক্লাস 3 থেকে এই জিনিসগুলো পড়তেছি। হ্যাঁ, সো তোমরা হয়তো অনেকে ক্লাস 2 থেকেও পড়ে থাকতে পারো, কোনো ব্যাপার না, এটা পড়ে আসছো ওইটাই, সেম থট, সেম কিছু। ইংলিশের স্ট্রাকচার কখনোই চেঞ্জ হয় নাই এই পর্যন্ত, যেই ছোটোবেলায় যা পড়েছো এখনও সেটাই আছে। সো এখন দেখো, পাস্ট হ্যাবিট, তোমার কি পুরানো অভ্যাস, পুরানো কোনো অভ্যাস, হ্যাঁ, তোমার কোনো একটা হ্যাবিট ছিল, সেটা যখন তুমি মানুষের সামনে এক্সপ্রেস করবে অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্সেই এক্সপ্রেস করবে, রাইট? সো এটা হচ্ছে ট্রু। পাস্ট অ্যাকশনস উইথ টাইম, রাইট? তুমি পূর্বে কোনো কাজ করেছো, তোমার অতীতে কোনো একটা কাজ কোনো একটা সময় করেছো, সেটা মেনশন করতে চাও তুমি এখন, সেটাও পাস্ট টেন্সেই তোমার করতে হবে। পাস্ট অ্যাকশনস উইদাউট টাইম, আচ্ছা, এখানে হচ্ছে উইদাউট টাইম বা টাইমের মধ্যে, এটার সাথে কোনো কিছু না, পাস্ট কোনো অ্যাকশান তুমি প্রকাশ করছো, হ্যাঁ, টাইম ছাড়াই। উইথ টাইম মানে কি, যে হ্যাঁ আমি অমুক তারিখে এতটার সময় এই কাজটা করেছিলাম, এটাও কিন্তু একটা পাস্ট টেন্স। আবার তুমি যদি বলো আমি এই কাজটা করেছিলাম, এটাও একটা পাস্ট টেন্স। সো উইথ টাইমটাও আনসার হবে, উইদাউট টাইমটাও আনসার হবে। পাস্ট অ্যাকশনস উইথ রেজাল্টস, এটা আমি নিতে পারছি না, কারণ যেটা রেজাল্ট এখন পর্যন্ত বর্তমান আছে, যেমন তোমরা কি হয়েছে, তোমরা হচ্ছে টেস্ট পরীক্ষা দিয়ে এসেছো, এখনও রেজাল্ট হয় নাই, এটা তোমার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, রাইট? যে তোমার মাত্র শেষ হয়েছে পরীক্ষা, বাট এখন পর্যন্ত তোমরা রেজাল্ট পাও নাই, রেজাল্টটা বিদ্যমান আছে, তাহলে এটা। কিন্তু তুমি যে ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে নার্সিংয়ে ভর্তি হয়েছে, এটা কিন্তু পাস্ট হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, এটার রেজাল্টটা আর এখন বিদ্যমান নাই। সো এটা হচ্ছে আমি নিতে পারছি না। পাস্ট অ্যাকশনস উইদাউট রেজাল্ট, আচ্ছা, পাস্ট কোনো অ্যাকশনস উইদাউট রেজাল্ট, রেজাল্ট নিয়ে এখানে কোনো কথা বলে নেই, শুধু পাস্ট অ্যাকশনটাকে প্রকাশ করছে বা ফোকাসে আনছে, তখন সেটা হবে পাস্ট ইনডেফিনিট অথবা পাস্ট সিম্পল টেন্স। ক্লিয়ার? কেউ যদি ক্লিয়ার হতে না পারো আমাকে আবারও প্রশ্ন করবে, আমি আবারও বুঝিয়ে দিব, ঠিক আছে? কিন্তু প্রশ্ন করতে হবে। এটা কি যারা নতুন এবার নার্সিংয়ে ভর্তি হয় তাদের জন্য? অ্যাকচুয়ালি এটা নার্সিংয়ের স্টুডেন্টদের ক্লাস হচ্ছে, তারা ফার্স্ট ইয়ারে পড়ে অলরেডি। ওকে, ঠিক আছে, একটু দেখো, যদি কেউ বুঝতে না পারো আমাকে কোয়েশ্চেন করো, আমি আনসার করব। আমরা একটু চেক করি আনসারগুলো, রাইট? আমরা যেগুলো আনসার করেছি এখানেও সেগুলোই দেওয়া আছে, সো তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই। বিএসসি ডিপ্লোমা মিডওয়াইফারি সবাই ক্লাসে জয়েন করো, সবার ক্লাস চলতেছে।
ওকে, নেক্সট কোয়েশ্চেন, দ্য মডেল হ্যাভ টু এক্সপ্রেস, আচ্ছা এক্সপ্রেস রাইট। ওকে, মডেল আমি একটু আগেই বলেছি মডেল কি, বা মডেল ভার্ব তাই না, মডেল অক্সিলারি ভার্ব বলতে পারো, মডেল ভার্ব বলতে পারো, সবই বলতে পারো। মডেল হ্যাভ টু এক্সপ্রেস মানে কি, মডেলের এক্সপ্রেস করতে হয়, কি এক্সপ্রেস করতে হয়, আমি একটু আগে বলছি না অনেকগুলো টার্ম, সেইগুলো দেখো এখানেও আছে। সো এখান থেকে আনসার চুজ করা আমার ইজি। ডিউটি মানে কি, তোমার একটা দায়িত্ব, ইউ শুড ডু দিস ওয়ার্ক, ইউ শুড ডু দিস ওয়ার্ক, তোমাকে একটা কাজ দেখায় আমি বলতেছি তোমার এই কাজটা করা উচিত, যেহেতু শুড আছে, শ্যাল, শুড, উইল, উড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি, রাইট। সো ডিউটি বোঝাচ্ছে এখানে, ডিউটি প্রকাশ করে। আর অব্লিগেশন, পসিবিলিটি, নেসেসিটি, এগুলো আমি ইতিমধ্যে আগের কোশ্চেনে বলে ফেলেছি, তাই না। আর প্রেডিকশন, প্রেডিকশন মানে কি, একটা ধারণা করা, বা মানে তুমি মনে মনে একটা হচ্ছে একটা কাজ করেছো বা একটা কাজ করতে যাচ্ছ, তার আগে আমরা একটা কি করি, একটা প্ল্যান করি, এইটা করলে হয়তো বা এটা হইতে পারে, তাই না, একটা ধারণা করে ফেলি। সো এই যে ধারণাটা, এটার মানে হচ্ছে প্রেডিকশন। কিন্তু এই যে আমরা যখন মডেলটা ইউজ করি, এখানে কিন্তু আমরা কোনো মানে প্রেডিকশন রিলেটেড কোনো সেন্টেন্স স্ট্রাকচার আমাদের থাকে না, ঠিক আছে। সো এটা আমি নিতে পারছি না। সো আমাদের আনসার হচ্ছে 4টা ট্রু, 4টা হবে ট্রু, প্রথম 4টা, ঠিক আছে। এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এই যে এটা হবে ট্রু, পসিবিলিটিটা হবে ট্রু, পসিবিলিটি ট্রু হয়ে যাবে। একটু আগে এটা আমরা সলভ করেছি, রাইট। ওকে, আই হোপ ইউ আর ক্লিয়ার। দেন নেক্সট, প্রেজেন্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ, প্রেজেন্ট পার্টিসিপলটা আমরা কি হিসেবে ব্যবহার করছি বা কি হিসেবে ব্যবহার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল, রাইট। এখন তোমার জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা কি বুঝি। আচ্ছা, যখন আমরা পার্টিসিপল ইউজ করি তখন এটা আমরা কি দেখি, যে একটা ভার্বের ফর্ম যেটা আইএনজি দিয়ে এন্ড হচ্ছে, মানে কি, ওয়াকিং, ওয়াকিং হচ্ছে একটা পার্টিসিপল, তাই না। ভার্ব, ওয়াক একটা ভার্ব, এর সাথে যখন আমি আইএনজি দিচ্ছি তখন কিন্তু এটা পার্টিসিপল হয়ে যাচ্ছে, রাইট। এটা যদি সেন্টেন্সের শুরুতে বসে, একদম স্টার্টে বসে, তাহলে জিরান্ট, আর যদি মাঝখানে বসে কোনো অক্সিলারি ভার্বের পরে বসে তখন সেটা হয়ে যায় পার্টিসিপল, রাইট। যখন প্রেজেন্ট টেন্সে থাকতেছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, যখন পাস্টে থাকতেছে তখন সেটা পাস্ট পার্টিসিপল। সো এবং এই ভার্বগুলো কি করে, এগুলা একটা অ্যাকশান শো করতে থাকে কন্টিনিউয়াসলি, মানে কি, আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড, মানে কি আমি হাঁটতেছি, অ্যাকশান শো করতেছি কন্টিনিউয়াসলি, আমি এখনও হাঁটতেছি। সো এটা দিস ইজ কল্ড পার্টিসিপল, এবং এখানে যেহেতু প্রেজেন্ট লেখা আছে তাহলে হচ্ছে বর্তমানের কোনো একটা পার্টিসিপলের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং এই যে পার্টিসিপল, এগুলো সবসময় মনে রাখবা, যেহেতু একটা নাউনের আগে বসতেছে, তার মানে কি একটা নাউনকে সে মডিফাই করতেছে। সো নাউনকে যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং ভার্বকে যারা মডিফাই করে তারা হচ্ছে অ্যাডভার্ব, রাইট। এটা আমরা সবাই জানি। এবং একটা সেন্টেন্সের মধ্যে একটা কানেক্টর হিসেবে কাজ করছে। আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড, মানে কি আই এম ওয়াকিং এই পর্যন্ত হইলেও হয়, হ্যাঁ, কিন্তু ইন দ্য ফিল্ডটাকে এই ওয়াকিংয়ের মাধ্যমে আমি হচ্ছে একসাথে করে একটা সেন্টেন্স করলাম। শুধু ইন দ্য ফিল্ড কোনো একটা সেন্টেন্স হয় না, তাই না। সো এটা একটা কানেক্টর হিসেবেও কাজ করতেছে। কানেক্টরগুলোকে আমরা কনজাংশন বলে থাকি অনেক সময়, ঠিক আছে। সো এখন আসো, এটা কি তাহলে হচ্ছে কনজাংশন হয়, হ্যাঁ হবে, তাহলে আমাদের কথা অনুযায়ী তো হয়। অ্যাডজেক্টিভ হয় কারণ হচ্ছে নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। ভার্ব, ভার্ব হয়, ভার্বও তো হয় কারণ হচ্ছে এটা তো একটা ভার্ব। আচ্ছা, এটা কি একটা অ্যাডভার্ব হয়। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু একটা ভার্ব, কিন্তু এটা কি একটা অ্যাডভার্ব না। কারণ কি, এটা হচ্ছে ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করতেছি, কিন্তু নাউনকে তো মডিফাই করতেছে, তাই না। ইন দ্য ফিল্ড মানে কি এই মাঠের মধ্যে আমি হাঁটতেছি। সো এটা নাউনটাকে বোঝাচ্ছে, নাউনকে মডিফাই করছে, সরি। সো হচ্ছে এটা অ্যাডভার্ব হবে না। আচ্ছা, দেন হচ্ছে এটা একটা নাউন, এটা কোনো এটা কি অ্যাকচুয়ালি নাউন হয়, হয় না। এটা হচ্ছে নাউন হয় না, এটা হচ্ছে একটা ফর্মেশন অফ আ ভার্ব, এটা ভার্বের একটা ফর্ম, এটা একটা মানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে বাক্যের মধ্যে বা সেন্টেন্সের মধ্যে, ঠিক আছে। তাহলে এ, বি অ্যান্ড সি হবে ট্রু,
অ্যান্সার যাই দেওয়া থাক এই তিনটাই হবে ট্রু। তোমরা কি বুঝতে পেরেছো কিনা সেটা বলো। এই যে এখানে একটু ভুল আছে, সেটা হচ্ছে এইখানে হবে ট্রু, এইখানে হবে ফলস। ওকে, চেঞ্জ হবে। ক্লিয়ার? আই হোপ সো। নেক্সট, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব ইজ ফর্মড উইথ। ফ্রেজাল ভার্ব বলতে কি বুঝি এখন আমার এইটা জানতে হবে, তাই না? যে হচ্ছে ফ্রেজ, ফ্রেজ তো আমরা চিনি। ফ্রেজ বলতে আমরা কি বুঝি? যে দুইটা অথবা ততোধিক ওয়ার্ড একসাথে একটা কমপ্লিট ভার্ব হিসেবে কাজ করছে, বা হচ্ছে একটা নতুন একটা ওয়ার্ড মিনিং দাঁড় করাচ্ছে, সেই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে? যেমন পিক আপ দ্য ফোন, হ্যাঁ, বা পিক আপ দিস পেন। তার মানে কি, আমি হচ্ছে এটাকে কি করতেছি, লিফট করতেছি বা ওপরের দিকে তুলতেছি। কিন্তু এই টাইপের জিনিসগুলো হচ্ছে যে দুইটা ওয়ার্ডকে আমরা এক জায়গায় করে কি করলাম, যে এটাকে একটা হচ্ছে একটা ওয়ার্ডে পরিণত করলাম। ওয়ার্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি দুইটা, বাট মিনিং যখন করতে যাচ্ছি তখন এই দুইটা মিলে একটা ওয়ার্ড ধরতে হচ্ছে আমার। সো এই জিনিসটা হয়ে যায় হচ্ছে ফ্রেজাল ভার্ব। ওকে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ঠিক সেরকম ফ্রেজাল ভার্ব আছে। ঠিক আছে? আচ্ছা, তো এখন হচ্ছে কথা সেটা না, আমি তো বুঝলাম যে ফ্রেজাল ভার্বটা কি, এটা কি ফর্ম হয় কি কি দিয়ে, সেটা আমার জানতে হবে। আচ্ছা, ফ্রেজাল ভার্বের হচ্ছে কি কি দিয়ে তৈরি হচ্ছে। ফ্রেজাল ভার্ব যখন তৈরি হয় তখন আমরা অবশ্যই ভার্বের সাথে একটা প্রিপোজিশন নিব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ওই ভার্বের সাথে যাবে ঠিক সেই প্রিপোজিশন নেব। মানে কি, সেটাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রিপোজিশন নেব, রাইট? ওকে, আচ্ছা, এবং সাথে একটা অ্যাডভার্বও থাকবে। মাঝে কখনো প্রিপোজিশন দিয়ে হবে, কখনো অ্যাডভার্ব দিয়ে হবে, দুইটা দিয়েই হবে। উইথ প্রিপোজিশন, শুধু প্রি লিখে রাখলাম, হ্যাঁ, অথবা উইথ অ্যাডভার্ব, অ্যাডভার্ব অথবা প্রিপোজিশন নিয়ে হচ্ছে হয়। ওকে, আচ্ছা, এখন আমরা আনসারটা দেখি, আনসারটা করতে যাই, দেখি তো পারি কি না। ভার্ব প্লাস আ প্রিপোজিশন, রাইট? আমি একটু আগে বলছি যে একটা প্রিপোজিশন দিয়ে হবে অথবা একটা অ্যাডভার্ব দিয়ে হবে। ভার্ব প্লাস অ্যান অ্যাডভার্ব, ভার্ব প্লাস আ নাউন না, প্রোনাউন না, কনজাংশন না, এটা তো নিজেই হচ্ছে একটা মানে হচ্ছে ফ্রেজ বলি যেগুলোকে আমরা, যে একটা ভার্ব থাকে, একটা প্রিপোজিশন থাকে। মেইনলি কিন্তু একটা ভার্ব আর একটা প্রিপোজিশন থাকে। খুব রেয়ার কেসে আমরা হচ্ছে ভার্বের সাথে অ্যাডভার্বটাকেও পাই, মানে ভার্বটাকে মডিফাই করে একটা সেন্টেন্স ক্রিয়েট করা হয় বা লুক দেওয়া হয় একটা সেন্টেন্সের। সো এ অ্যান্ড বি হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, রাইট? অল রাইট, ওকে। নেক্সট, দ্য অ্যাডজেক্টিভ এক্সপ্রেস। অ্যাডজেক্টিভ কি এক্সপ্রেস করে? অ্যাডজেক্টিভ কি এক্সপ্রেস করছে? ওকে, অ্যাডজেক্টিভ কি কি এক্সপ্রেস করছে আমরা একটু দেখি। আচ্ছা, আমরা জানি অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি, মানে কি, এটা বিশেষণ, তাই না? বাংলা বলতে গেলে এটা কি করে, একটা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই জিনিসগুলো হচ্ছে এইগুলো মিন করে না, যে একটা জিনিসের কোয়ান্টিটি কেমন আছে। আমরা যেহেতু বাংলায় ভালো বুঝি এই জন্য আগে বাংলায় বললাম। তারপরে কোয়ালিটি কেমন আছে, তার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স কেমন, এই জিনিসগুলো, অথবা আরও অনেক কিছুই আছে। সো এই জিনিসগুলোই হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, রাইট? সো ভার্ব প্লাস অ্যাডভার্ব, ভার্ব প্লাস প্রিপোজিশন, ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস প্রিপোজিশন। আবু সাইদ ঠিক আছে, ঠিক বলেছো। আচ্ছা, জাহাঙ্গীর আলম বলেছে যে ম্যাম, বাংলা মিডিয়ামের স্টুডেন্টের নার্সিংয়ের পড়া ইজি হবে না হার্ড হবে? শোনো, ফার্স্ট ইয়ারে তুমি হচ্ছে ইংলিশ মিডিয়ামে হুট করে বাংলা মিডিয়াম থেকে আসলে একটু হার্ড হয়ে যায়, বাট হচ্ছে যাই হোক, এই কোশ্চেনটা করার তো আমি কোনো মিনিং বুঝলাম না। আচ্ছা, অ্যাডজেক্টিভ বলতে আমরা কি বুঝি? কোয়ান্টিটি, কোয়ালিটি, ক্যারেক্টার, এই জিনিসগুলো মিন করে, রাইট? এগুলো আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে এগুলো পড়ে আসছে। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, সব কিছুই নাম্বার। আচ্ছা, এখন আসো, এই জিনিসগুলোই এখানে লেখা থাকবে। ওই যে আমি বলছি না, ক্যারেক্টার, কোয়ান্টিটি, কোয়ালিটি, এই জিনিসগুলো এখানে লেখা থাকবে। আচ্ছা দেখো, কোয়ালিটি, এটা তো আমি একটু আগে বলছি, টাইম বলি নাই, তাই না? টাইম হবে কি হবে না, হোল্ডে রাখলাম। স্টেট মানে কি?
স্টেট মানে তো অবস্থা বোঝায় বা হচ্ছে কি কন্ডিশন বোঝায়, সো এটা হবে। আচ্ছা, নাম্বার সংখ্যা বলেছিলাম, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তাই না, এই যে নাম্বার হবে। আচ্ছা, এখন হচ্ছে আছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে কি একটা তরঙ্গ, তাই না, একটা তরঙ্গ। সো এটা হচ্ছে না, তরঙ্গ আমি বলি নাই এখানে। টাইম বলেছিলাম, সময় বলেছিলাম, বলি নাই। সো টাইমও হচ্ছে না। তাহলে কি কি হচ্ছে? কোয়ালিটি, স্টেট, নাম্বার, এই তিনটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। তোমরা, আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, দেখি আনসারটা একটু মিলিয়ে নাও। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে যাই, যে হচ্ছে দ্য সেকেন্ড কন্ডিশনাল হ্যাজ ড্যাশ ইন ইটস স্ট্রাকচার। সেকেন্ড কন্ডিশনালের কি আছে যেটা হচ্ছে তার স্ট্রাকচারের মধ্যে বোঝাইছে, তার স্ট্রাকচারের মধ্যে কোন জিনিসটা আছে। সেকেন্ড কন্ডিশনাল তুমি মনে রাখবা যে ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এরকম তিনটা আছে। হ্যাঁ, এখন এসে ফার্স্ট কন্ডিশনাল কোনটা, এটা একটু খাতার মধ্যে লিখে রাখতে হবে। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার জানতে হবে। যখন ইফের পরে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে, প্রেজেন্ট সিম্পল তো বুঝোই তোমরা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ, প্রেজেন্ট সিম্পল টেন্স থাকবে এবং কমা থাকলো। হ্যাঁ, প্রথমে ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল, তারপরে কমা দিলাম, তারপরে হচ্ছে সিম্পল ফিউচার থাকবে। এটার এক্সাম্পল আমি দিচ্ছি। তখন এটাকে আমরা বলতেছি ফার্স্ট কন্ডিশনাল। অলরাইট, ওকে। এখন ইফ প্লাস আমি কি বলছি, প্রেজেন্ট সিম্পল। ইফ আই গো দেয়ার আই উইল ডু দিস, তার মানে কি হইল, আমি যদি সেখানে যাই। ইফ আই গো দেয়ার, আমি যদি সেখানে যাই, আই গো দেয়ার মানে কি একদম প্রেজেন্ট সিম্পল টেন্স। তারপরে সিম্পল ফিউচার বলেছে। সিম্পল ফিউচার বলতে কি বোঝায়, যে উইল দিয়ে হবে বা ক্যান, উইল দিয়ে মূলত উইল বা শ্যাল, শ্যাল অথবা উইল, রাইট। আচ্ছা, সো সিম্পল ফিউচার কি হচ্ছে তাহলে, আই উইল গো বা আই উইল ডু, আই উইল জয়েন। হ্যাঁ, ইফ আই গো দেয়ার আই উইল জয়েন দিস ক্লাস। ওকে, সো এটা হয়ে গেল আমাদের ফার্স্ট কন্ডিশনাল। কেউ যদি বুঝতে না পারো প্রশ্ন করবে। সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হবে পাস্ট টেন্সে। সেকেন্ড কন্ডিশনাল কিসে হবে? পাস্ট টেন্সে। তাহলে এখানে কি হচ্ছে, ইফের পরে পাস্ট সিম্পল থাকবে, তারপরে কমা, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল থাকবে। আচ্ছা, এখন কন্ডিশনাল থাকবে। এখন প্রশ্ন হইতে পারে যে হচ্ছে বললেন যে পাস্ট টেন্সে হবে, তাহলে আবার প্রেজেন্ট কন্ডিশনাল আসলো কোথা থেকে? এখন প্রেজেন্ট কন্ডিশনাল মানে হচ্ছে আই এর পরে উড, কুড, এই জিনিসগুলো বসে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল। সো এই যে এই স্ট্রাকচারটা হবে হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশনালের। এখন আসি থার্ড কন্ডিশনাল, এটা মুছতে হবে আমার। হ্যাঁ, এখন আসে থার্ড কন্ডিশনাল। সবগুলোই আমাদের জানতে হবে। থার্ড কন্ডিশনালে কি হয়, ইফের পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স আমরা সবাই জানি, হ্যাড দিয়ে যে সেন্টেন্সগুলো হয়, আই হ্যাড ডান দিস ওয়ার্ক, এই টাইপের। তারপরে হবে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। এখন পারফেক্ট কন্ডিশনালটা কি? পারফেক্ট কন্ডিশনাল হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে উড অথবা কুড যেটাই বলো, যেগুলোই থাকলো, তারপরে হচ্ছে হ্যাভ থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। আমরা তো পাস্ট পার্টিসিপাল ফর্ম জানি, যেমন গো, ওয়েন্ট, গান। গো এর পাস্ট পার্টিসিপাল হয় ওয়েন্ট, গো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল, ওয়েন্ট হচ্ছে পাস্ট পার্টিসিপাল, গান হচ্ছে পারফেক্ট পার্টিসিপাল, রাইট। এই তিন ধরনেরই তো পার্টিসিপাল পাই। সো হচ্ছে থার্ড কন্ডিশনাল স্ট্রাকচারটা হচ্ছে ইফের পরে পাস্ট পারফেক্ট এবং তারপরে কমা, এরপরে পারফেক্ট কন্ডিশনাল হবে, ঠিক আছে। ওকে, এখন দেখো সেকেন্ড কন্ডিশনালের কি থাকতেছে, তাহলে পাস্ট টেন্স থাকতেছে। ইজ দ্যাট ক্লিয়ার? দেন হচ্ছে লেখা আছে কি আই উড, সরি আই কুড, তারপর লেখা আছে উড। হ্যাঁ, সো আমি বলছি কি যে হচ্ছে পাস্ট যে এই যে সেকেন্ড যে কন্ডিশনালটা আছে, কি হলো প্রথমে
পাস্ট সিম্পল হইলো, তার মানে কি পাস্ট টেন্সে হইলো। তারপরে কি বলছে প্রেজেন্ট কন্ডিশনাল। প্রেজেন্ট কন্ডিশনাল মানে আমি কি বলছি, আই এর পরে উড অথবা কুড, পাইছো? উড কুড, পাইছো? হ্যাভ হবে না, হ্যাভ মানে হচ্ছে হ্যাভ যখন দিলাম তখন হয়ে যাবে পারফেক্ট কন্ডিশনাল, রাইট? তাহলে এ বি অ্যান্ড সি হবে আনসার, পেয়েছো? ওকে, আনসারটা একটু চেক করো, দেন নেক্সটে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দ্য কম্পারেটিভ ডিগ্রি ইজ ফর্মড ইউজিং। আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে, ঠিক আছে? কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি আমরা কি জানি কম্পারেটিভ ডিগ্রি কোনটা, সুপারলেটিভ ডিগ্রি কোনটা? আচ্ছা, কম্পারেটিভ ডিগ্রি মানে কি, কম্পেয়ার করব আমি কোনো জিনিসের মধ্যে, হ্যাঁ, কম্পেয়ার করতে হবে আমার, কম্পেয়ার করব যেটা সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। যখন আমি কম্পেয়ার করি তখন আমি কি করি, যেমন মনে করো বিগ একটা জিনিসকে আমি বোঝাচ্ছি এটা অনেক বড় সাইজের হচ্ছে, তো আমি এখন কম্পেয়ার করতেছি, তাহলে আমি বলতে পারি যে ইট ইজ বিগার দেন অমুক, তাই না? যে একটা জিনিস, যে যেমন মনে করো, আচ্ছা এই ফোন আর এই পেনের মধ্যেই বলি, যে আমি বলতেছি যে এই কলমটার এই ফোনের থেকেও বড় সাইজে বোঝাচ্ছি আমি, সাপোজ টু বি। সো কী হলো যে হচ্ছে পেন হচ্ছে এটার থেকে বড়, তখন আমি যখন বড় ইউজ করছি তখন কিন্তু আর বিগটা ইউজ করছি না, এটার থেকে ওইটা বেটার। তার মানে কি, আমি হচ্ছে বিগার ইউজ করতেছি, রাইট? বিগার যখন আর যুক্ত করতেছি কোনো অ্যাডজেক্টিভের সাথে, যেটা হচ্ছে মিন করে যে আসলে অবস্থাটা কেমন, তো সেইটা হয়ে যাচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। ওই যে ইউজটা দেখবো সেটা সেটাই বুঝবো। দেখো আর উইথ দ্য সরি, ওকে, কি বললো? আর উইথ দ্য অ্যাডজেক্টিভ মানে কি, অ্যাডজেক্টিভের সাথে আর যুক্ত হবে, সো রাইট মোস্ট উইথ দ্য অ্যাডজেক্টিভ। আচ্ছা, মোস্ট কেন হবে? যখন হবে সুপারলেটিভ তখন কিন্তু হবে মোস্ট, আর যখন কম্পারেটিভ হবে তখন হবে মোর। যখন হচ্ছে দুইটা সিলেবলে একটা ওয়ার্ড হয়, এগুলো একটু জটিল হয়ে যাচ্ছে মনে হয়, তাই না? যখন দুইটা সিলেবলে একটা ওয়ার্ড হয় তখন সেই ওয়ার্ডের সাথে আর আর যুক্ত হয় না, ওটার সামনে মোর হয় কম্পারেটিভে আর মোস্ট হয় সুপারলেটিভে, মনে রাখবা। সো মোস্ট এখানে হবে না, সো এটা বাদ গেল। ইএসটি উইথ দ্য অ্যাডজেক্টিভ, ইএসটি কখন হবে? যখন হচ্ছে সুপারলেটিভ হবে। মোর উইথ দ্য অ্যাডজেক্টিভ, রাইট, আমি একটু আগেই বলছি যে মোর উইথ দ্য, ইডি উইথ দ্য অ্যাডজেক্টিভ। ইডি কেন যুক্ত হবে? ইডি হচ্ছে পাস্ট হইলে হচ্ছে যুক্ত হয়, তাই না? সো এখানে তো হচ্ছে পাস্ট টেন্সের কোনো কিছু না, বা অতীত বোঝাচ্ছে না, বা এখানে টেন্স রিলেটেড কোনো কথা না। সো আনসার কি হচ্ছে এ অ্যান্ড ডি। ওকে, ক্লিয়ার? The past and past participle of irregular verb can be formed with, আচ্ছা, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ইরেগুলার ভার্ব, ইরেগুলার আর রেগুলার দুইটা ফর্ম আছে, ঠিক আছে? যখন হচ্ছে রেগুলার ফর্ম বলতেছি আমি, তখন হচ্ছে ওয়ার্ডের শেষে বা ওই ভার্বের শেষে ইডি যুক্ত হচ্ছে। তো যেমন হচ্ছে ওয়াকড, তারপরে হচ্ছে লাভড, তারপরে এই ধরনের হচ্ছে, এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, ইডি যুক্ত হচ্ছে। এছাড়া শুধু ডি যুক্ত হচ্ছে অনেক সময়। তারপরে হচ্ছে তোমার বলতে পারি আমরা যে লাস্টে হচ্ছে যেমন সব তো আর ডি আর ইডি যুক্ত হয় না, স্পিকের যেমন স্পোক, সো ওইখানে হচ্ছে এরকম কিছু চেঞ্জ হচ্ছে। এই ধরনের ভার্বগুলো হচ্ছে রেগুলার ভার্ব। কিভাবে বুঝবো যে ইরেগুলার কোনগুলা? এখন প্রশ্ন, যেইগুলোর শেষে ইডি যুক্ত হচ্ছে, যেগুলোর শেষে ইডি যুক্ত হচ্ছে, বা হচ্ছে যেই ভার্বগুলার মানে হচ্ছে ভ্যারাইটি অফ পাস্ট টেন্স থাকতেছে, মানে অনেকগুলো ফর্ম থাকতেছে পাস্টের, মানে অনেকভাবেই পাস্ট শো করা যাচ্ছে। তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মও অনেক বেশি। তারপরে হচ্ছে তোমার ভাওয়েল দিয়ে বা অন্য অ্যাডিশনাল কোনো কিছু দিয়ে এন্ড করা যাচ্ছে, যেমন হচ্ছে এন দিয়ে অনেক সময় এন্ড করা যায়। তারপরে হচ্ছে ই দিয়ে এন্ড করা যাচ্ছে, যেমন ইটেন, এটাও তো একটা হচ্ছে পাস্ট, হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, রাইট? সো হচ্ছে ইটেন, এটা হচ্ছে এন দিয়ে শেষ হলো।
তারপরে হচ্ছে বলতে পারি গান, গো অ্যান্ড গান। সো এটা একটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল, রাইট? তাই না? এই তিনটেই তো হচ্ছে মূল টাইপ। সো হচ্ছে এই ধরনের ভার্বগুলা যেগুলো হচ্ছে লাস্টে একটা নিয়ম ফলো করতেছে না অ্যাকচুয়ালি, সেই জিনিসগুলো হচ্ছে আমাদের ইরেগুলার ভার্ব। সো এখন আমার দেখতে হবে যে ইরেগুলার কোনগুলা। এই যে ইডি দিয়ে যুক্ত হবে, এটা বলছিলাম ইরেগুলার। আচ্ছা, ইএন থাকতে পারে, ইটেন, রাইস ইজ ইটেন বাই মি বললাম আমি, তাহলে ইএন যুক্তগুলো থাকবে, তখন হচ্ছে এটা হচ্ছে আচ্ছা ইডি। সরি, ইডি তো আমি বলেছিলাম যে হচ্ছে রেগুলার ভার্ব, অ্যাকচুয়ালি সরি, রেগুলার ভার্ব। আচ্ছা আমি এখানে একটু লিখে রাখি, সেটা রেগুলার ভার্বে বললাম যে ইডি অথবা ডি যুক্ত হবে, তাই না? আচ্ছা, এটা তাহলে হবে না, ইএন থাকতে পারে, ডিও হচ্ছে না, টি থাকতে পারে কি না? হ্যাঁ, টিও থাকতে পারে, এনও থাকতে পারে, যেমন লার্নড। খুব সুন্দরভাবে মনে পড়ে গেল এক্সাম্পলটা, LEARN, LEARNT, লার্নড। এই যে লার্নড, এই যে টি যুক্ত হইলো, এটা কিন্তু হচ্ছে একটা ইরেগুলার ভার্ব। হ্যাঁ, কিন্তু কারণ যত রেগুলার ভার্ব আছে ডি অথবা ইডি যুক্ত হবে, খুব রেয়ার না হইলেও মনে করে স্পিক, স্পোক, স্পোকেন, এই জিনিসটা একটু ব্যতিক্রম। বাকি এটা কিন্তু হচ্ছে রেগুলার ভার্ব, ঠিক আছে? আর বাকি যতগুলো আছে যেগুলো নিয়মের ভিতরে পড়ে না, কোনো রেগুলার ভার্বের নিয়ম মেনে চলতেছে না, ইডি বা ডি যুক্ত হচ্ছে না কোনোটাতে, যেমন ইট, তারপরে স বা সি, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে ওয়াক তো রেগুলার হয়ে গেল, তারপরে হচ্ছে আরও কিছু আছে, এক্সাম্পল অত মনে পড়ে না। সো এই ধরনের ইয়েগুলো হচ্ছে আমাদের হয়ে যাবে ইরেগুলার ভার্ব, ঠিক আছে? মূলত আমরা মনে রাখবো ইডি আর ডি, এটা আমরা কোনোভাবেই দিব না, বাকি যা কিছু থাকে সবগুলো ইরেগুলার ভার্বের মধ্যেই পড়বে, রাইট? ওই দুটো বাদ দিয়ে সবগুলো হচ্ছে ট্রু হবে। দেখো তো একটু মিলাও তো। আচ্ছা, দেন নেক্সট যাই, উই ইউজ, কি বলেছে? উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স টু এক্সপ্রেস। আচ্ছা, আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করি কি এক্সপ্রেস করার জন্য? আমরা মনে হয় এই ধরনের একটা প্রশ্ন অলরেডি পড়েছি, তাই না? অন্য অন্য টেন্সের পড়েছি, প্রেজেন্ট সিম্পলের পড়া হয় নাই। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, উই ইউজ দ্য প্রেজেন্ট সিম্পল টেন্স টু এক্সপ্রেস। আচ্ছা, আমরা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করি কি এক্সপ্রেস করার জন্য? আমরা যখন হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সটা ইউজ করি, তখন আমরা জানি যেগুলো হচ্ছে আমাদের ইউনিভার্সাল ট্রুথ, অথবা হচ্ছে জেনারেল কোনো কথাবার্তা, বা হচ্ছে তোমার মানে বর্তমান সময়ের চলতেছে এই কথাবার্তা। সো এইগুলো হচ্ছে সব প্রেজেন্ট সিম্পল টেন্স, রাইট? সো দেখো, জেনারেল ট্রুথ, আচ্ছা, হ্যাবিচুয়াল ট্রুথ, ন্যাচারাল ট্রুথ, এই তিনটা হবে ট্রু, হ্যাঁ? বাকিগুলো হবে ফলস। কেন? তোমরা সবাই জানো, ন্যাচারাল যেটা একদম প্রাকৃতিক সত্য সেটাও হবে, হ্যাবিচুয়াল মানে কি, যেটা একদম সব সময়ের জন্য অভ্যাসে পরিণত, সূর্য পূর্ব দিকে উঠবে, এটা সব সময় ট্রু হবে। আমি অতীতের কোনো ঘটনা বলতেছি, কিন্তু তার মাঝখানে আছে সূর্য পূর্ব দিকে উঠবে, সো এটা আমার ওই সময় হয়ে যাবে প্রেজেন্ট টেন্সে, হ্যাঁ? বাকি সবগুলো হবে আমার পাস্ট টেন্সে। আচ্ছা, আর জেনারেল ট্রুথ যেটা হচ্ছে, জেনারেল মানে কি, সাধারণত যেটা সত্য কথা, যেমন কি আমি হচ্ছে একটা যদি কোনো একটা সত্য কথার কথা বলি, যেমন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের হচ্ছে প্রফেট, হ্যাঁ, যে আমাদের নবী। সো এটা হচ্ছে কি একটা জেনারেল ট্রুথ, এটা আসলেই সত্য, সো এটা একটা জেনারেল ট্রুথ। সো এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে এগুলো কখনোই আর পাস্টে যাবে না, এগুলো সবসময় হচ্ছে প্রেজেন্ট। আমি কখনোই বলতে পারবো না যে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী ছিলেন, নট, এখনও আছে, তাই না? সো হচ্ছে এই তিনটা হয়ে যাচ্ছে ট্রু। দেন নেক্সট, আচ্ছা, ওকে ওকে Abu Said, I will try to my best. Yes, I'm tired today and sick also, that's why maybe, so no problem, I will try to my best. Okay, ready? Next question, the phrase model has to indicates. আচ্ছা, the phrase, আমরা যখন ফ্রেজ মডেল ইউজ করি সেটা কি ইন্ডিকেট করে আমাদের, মানে কোন জিনিসটা আমাদের ইন্ডিকেট করছে ফ্রেজ মডেল?
সো ফ্রেজ মডেল বলতে আমরা কি বুঝি, আমরা মডেলটা আমরা বুঝতে পারছি তাই না, মডেল কী কী ক্ষেত্রে আমরা ব্যবহার করি। সো ফ্রেজ মডেলও সেই সেম ক্ষেত্র বিশেষেই আমরা ব্যবহার করি, অ্যাবিলিটি বুঝাইতে, পসিবিলিটি বুঝাইতে, নেসেসিটি বুঝাইতে, অথবা আমার কোনো ডিউটি, আমার কোনো কাজ, অথবা আমার কি বলবো অব্লিগেশন, অথবা প্রেডিকশন। এখানে একটা জিনিস যুক্ত হবে, সেটা হচ্ছে প্রেডিকশন। ফ্রেজ মডেলে আমরা হচ্ছে প্রেডিকশন ইউজ করতে পারবো, হ্যাঁ, প্রেডিকশনের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, রাইট। এটা মনে রাখতে হবে যে ফ্রেজ মডেলের ক্ষেত্রে আমরা প্রেডিকশনটা ইউজ করতে পারবো, কিন্তু যখন নর্মাল মডেল তখন আমরা পারবো না। আচ্ছা, এখন মডেল, ফ্রেজ মডেল আমি কি দেখে চিনবো যে এটা হচ্ছে ফ্রেজ মডেল? হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে, একটা অক্সিলারি ভার্বের সাথে হচ্ছে কম্বাইন্ড হবে এবং সাথে টু থাকবে প্লাস মেইন ভার্ব থাকবে। যেমন আমি বলতে পারি যে আই এম অ্যাবল টু স্পিক ইংলিশ, মানে কি আই এম অ্যাবল টু, এম আছে, হ্যাঁ, আই এম অ্যাবল টু স্পিক ইংলিশ, রাইট। সো এখানে কি আছে, আমি কি বলছি, কম্বাইন করবে, টু থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে এবং হচ্ছে সাথে কি থাকবে, ভার্ব, মেইন ভার্ব থাকবে, রাইট, এটা বলছি। তো অক্সিলারি ভার্ব আছে, টু আছে এবং সাথে হচ্ছে মেইন ভার্বও আছে, মেইন ভার্বও আছে। আই এম অ্যাবল, আমি সক্ষম, এখানে বুঝাইছি। টু স্পিক ইংলিশ অথবা স্প্যানিশ অথবা উর্দু, যার যেটা মন চায় সেন্টেন্স স্ট্রাকচার করতে পারো, হ্যাঁ, যে হচ্ছে এখানে মেইন ভার্বকে মিন করবে। মেইন ভার্ব এখানে স্পিক, মূলত এই সেন্টেন্সের মধ্যে মেইন ভার্ব যদি আমি কোনোটা একটা যদি মেইন ভার্ব দেখাইতে বলি সেটা হচ্ছে স্পিক, কারণ আই স্পিক ইংলিশ, ঠিক আছে। আর মাঝখানের এটা কি কারণে আমরা ব্যবহার করেছি, মাঝখানের এটা আমরা হচ্ছে ফ্রেজ মডেল বুঝাইতে ইউজ করছি। এটা একটা ফ্রেজ মডেল যে আই এম অ্যাবল টু, হ্যাঁ, এম অ্যাবল টু মানে অক্সিলারি ভার্ব, তারপরে হচ্ছে আমি হচ্ছে ফ্রেজের জন্য যেই একটা ভার্ব চুজ করছি, মেইন ভার্ব টাইপের, মেইন ভার্বের মধ্যে একটা ভার্ব চুজ করছি এবং পরে হচ্ছে প্রিপোজিশন হিসেবে টু ইউজ করছি। সো আই এম অ্যাবল টু স্পিক স্প্যানিশ দিলাম মনে করো, হ্যাঁ। সো এটা হয়ে গেল একটা ফ্রেজ মডেল। তো এখন এইটা হচ্ছে আমাদের প্রশ্নে চায় নাই। আমি এটা কেন বললাম, কারণ আমাদের জেনে রাখার সুবিধার জন্য, যে পরের প্রশ্নে আসতেও পারে বা যে কোনো সময় আমাদের জিজ্ঞাসা করতেই পারে, রাইট। সো এখানে আমি কি বলছি সেই কথাগুলো মনে করো, যে এইগুলো আসলে কি ইন্ডিকেট করে, তুমি যে ক্যাপাবল, এখানে এই একটা সেন্টেন্সের মধ্যে তুমি যে ক্যাপাবল, তুমি যে স্প্যানিশ বা ইংলিশ বলতে সক্ষম, সেটা এই যে অ্যাবিলিটি নির্দেশ করছে, তাই না। এরকম অনেক কিছুই নির্দেশ করে, যেমন নেসেসিটি, অব্লিগেশন, ডিউটি। আচ্ছা, এগুলো সবই ইন্ডিকেট করে, হ্যাবিটটা ইন্ডিকেট করে না। হ্যাবিটটা সবসময় হচ্ছে আমাদের হ্যাবিট প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে, তাই না। আচ্ছা, পসিবিলিটি, নেসেসিটি যদি এগুলো থাকতো তখন হইতো। আচ্ছা, ঠিক আছে, দেন আমরা হচ্ছে এখন আনসারটা একটু মিলাইতে হবে আমাদের। আচ্ছা, এখানে একটা আছে যে হ্যাঁ ডিউটিটা হবে আমাদের, হ্যাঁ ডিউটি হবে প্লাস হচ্ছে অ্যাবিলিটিটাও হবে, শুধুমাত্র হ্যাবিটটা হচ্ছে রং হবে। ওকে, এই জিনিসটা একটু কারেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, বাকি সবাই চুপচাপ কেন? কতজন জয়েন করে আছে? মাত্র 13 জন। কেন? বৃষ্টি হচ্ছে, সব কি ঘুমাইতেছে? ওকে, নেক্সটে যাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ক্যান এক্সপ্রেস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে চলমান আছে, এখনও চলছে। এই টেন্সটা কি ইন্ডিকেট করে, মানে আমরা এটা কি এক্সপ্রেস করতে ব্যবহার করি? এই কাজগুলোই এক্সপ্রেস করতে ব্যবহার করি, যেই কাজগুলো আমার কন্টিনিউয়াস বেসিসে চলতেছে, সেই কাজগুলাই হচ্ছে আমরা প্রেজেন্ট, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করি, যে বর্তমানে যেই কাজগুলো চলতেছে। এখন প্রথম অপশানটাতে যাই, যে কি বলেছে, পার্মানেন্ট অ্যাকশন। অ্যাকচুয়ালি পার্মানেন্ট যে একটা কাজ আমি ফিক্স করে দিলাম, ওই কাজটা আমি যখনই প্রকাশ করব, সেটা পাস্টের হোক প্রেজেন্টের হোক, পার্মানেন্ট এটা, তাহলে এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস হবে, এরকম কিছু না। এখন বর্তমানে যেটা চলতেছে সেটা হবে, এটা হলো না। টেম্পোরারি অ্যাকশন, হ্যাঁ টেম্পোরারি অ্যাকশন আমি সিলেক্ট করতে পারি, কারণ কি এটা এখন চলবে। সো ফর দ্য টাইম বিইং, দ্যাট মিনস টেম্পোরারি বেসিস, রাইট, এটা তাহলে হবে।
ইউনিভার্সাল অ্যাকশন, নো, ইউনিভার্সাল অ্যাকশন অলওয়েজ প্রেজেন্ট সিম্পল টেন্সে হয়। সো সরি, এটা হচ্ছে না। তারপরে প্রোগ্রেসিভ অ্যাকশনস। আচ্ছা, প্রোগ্রেসিভ অ্যাকশনস মানে কি? যেটা অগ্রসর হচ্ছে সামনের দিকে। প্রোগ্রেশন মানে কি? মানে আরও উন্নতির দিকে যাচ্ছে। একটা কাজ আমি করছি, করছি মানে কি? আমি এটাকে প্রোগ্রেশন করছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। সো এটা হবে প্রোগ্রেশন হলো। ফিউচার অ্যাকশনস। আচ্ছা, এটা কি ফিউচার কোনো অ্যাকশন? মানে হচ্ছে পরবর্তীতে করব এরকম কিছু, এটা বর্তমানে করতেছি, ঠিক আছে? ফিউচারে যদি করি তাহলে সেটা হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি শুধু কন্টিনিউয়াস বলতো সেক্ষেত্রে আমরা ওটাকে ট্রু দিতে পারতাম। এখন কিন্তু আর ট্রু দিতে পারবো না, বি এবং ডি হবে শুধু ট্রু। বাকি যদি কোনো কিছু ট্রু হয়ে থাকে এখানে স্লাইডে, তাহলে ওটাকে ফলস করে নিতে হবে। ওকে, দেন নেক্সট। আচ্ছা, ফ্রেজাল ভার্ব কনসিস্টস অফ আ ভার্ব ফলোড বাই। আচ্ছা, ফ্রেজাল ভার্ব, ফ্রেজ, ফ্রেজের সাথে যে ভার্বগুলো অ্যাটাচমেন্ট হয়ে সেইটাকে আমরা বলতেছি ফ্রেজাল ভার্ব। তো এই যে ফ্রেজাল ভার্বটা আছে, এটা অ্যাকচুয়ালি একটা মেইন ভার্ব এবং একটা হচ্ছে পার্টিকেল দিয়ে তৈরি হবে, যেটা হইতে পারে অ্যাডভার্ব অথবা হইতে পারে প্রিপোজিশন। কি বলছি আমি? যে একটা মেইন ভার্ব থাকবে, সাথে কি থাকবে? একটা পার্টিকেল থাকবে, হয় অ্যাডভার্ব থাকবে অথবা প্রিপোজিশন থাকবে। ঠিক আছে, প্রিপো লিখে রাখলাম, ঠিক আছে? দ্যাট মিনস এটা হবে হচ্ছে ফ্রেজাল ভার্ব। কনসিস্টস অফ আ ভার্ব ফলোড বাই মানে কি? এটা একটা ভার্ব দিয়ে তৈরি হয়, কনসিস্ট মানে গঠিত হয়, ফলোড বাই নিচের কোনটা দিয়ে গঠিত হয়? একটা ভার্ব থাকতেছে আর সাথে কি থাকতেছে? দেখো, অ্যাডভার্ব আর প্রিপোজিশন। চোখ বন্ধ করে যেখানে দেখবে অ্যাডভার্ব আর প্রিপোজিশন, শুধু এটাই হবে ট্রু, বাকি যা থাকবে সব ফলস হবে। এভরিথিং ইজ ক্লিয়ার? আগের প্রশ্নে টেম্পোরারি ট্রুথ হলো না কেন? টেম্পোরারি তো আমি ট্রুথই দিয়েছিলাম, ট্রু দিয়েছিলাম। তুমি মনে হয় মানে মিস করে গেছো। আমি বলেছি টেম্পোরারি অ্যাকশনটা ট্রু হতে হবে, কারণ হচ্ছে টেম্পোরারি মানে কি? আমি হচ্ছে এখন কাজটা করতেছি, মানে ফর দ্য টাইম বিং, একটা শর্ট টাইমের মধ্যে। সো টেম্পোরারি তো এটাই মিন করে। টেম্পোরারি তো আমি ট্রুই দিয়েছি। মেবি তুমি শুনতে ভুল করেছো বাবা, একটু ক্লাসটা শেষ হলে আরেকবার শুনে নিও। আমি হচ্ছে এটাকে ট্রুই বলেছি, ঠিক আছে? ওকে, দেন নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনটা কি? অ্যান ইনফরমেশন কোয়েশ্চেন মে হ্যাভ আ টোন অ্যাট দ্য এন্ড। আচ্ছা, ইনফরমেশন কোয়েশ্চেনের কোন টোনটা হবে লাস্টে? ইনফরমেশন কোয়েশ্চেন মানে কি? আমি তোমার কাছে কোনো একটা ইনফরমেশন চাচ্ছি, তথ্য চাচ্ছি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম তুমি কোন ক্লাসে পড়ো, তার মানে কি? আমি তোমার থেকে একটা ইনফরমেশন চাইলাম। তো এই টোনটা আমার কেমন হবে? এখানে কতগুলো অপশান আছে। টোন স্টাইলটা কেমন হবে? টোন, আমাদের ইংলিশে একটা টপিক থাকে টোন, হ্যাঁ, সেই টোন থেকে প্রশ্ন করা হয়েছে এখানে। সো তখন আমার টোনটা কেমন হবে? তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, হয় রাইজিং হবে অথবা ফলিং। আমি কি এটা একটু আমি কি এই জিনিসটা তো আমি চিনতেছি না, সো এটা কি আমাকে একটু বলে দিবেন? মানে কি, আমি এই রাস্তাটা চিনতেছি না, সাপোজ টু বি আমি একটা রোড চিনতে পারতেছি না, আমি এখন ট্রাফিক পুলিশের কাছে গিয়ে জিজ্ঞেস করব আমি তো এই রোডটা চিনতে পারছি না, আপনি কি আমাকে একটু রোডটা চিনিয়ে দিবেন? তখন আমার টোনটা কেমন হবে? ফলিং টাইপের হবে, মানে আমি গলার ভয়েসটা নামায়ে কথা বলবো। হ্যাঁ, এখন অ্যাজ এ টিচার আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো এই তোমার নাম কি, তুমি কোথায় পড়ো বা কোন ক্লাসে পড়ো, তখন কিন্তু রাইজিং একটা টোন হবে। হ্যাঁ, দুই টোনে আমরা হচ্ছে কোশ্চেনটা, ইনফরমেশন টাইপের কোশ্চেন করতে পারি। এক একটা কোশ্চেন টাইপের উপরে ডিপেন্ড করে যে হচ্ছে আমাদের টোনটা কেমন হবে। সো এখানে হবে ফলিং আর রাইজিং, এবং তার সাথে এই দুইটার কম্বিনেশনে যেটা হয় সেটাও ফল রাইজিং বা ফল রাইজ, ফল রাইজিং বলে অথবা ফল রাইজও বলা যায়। ঠিক আছে, এই তিনটা হবে ট্রু, আর বাকি যা দেখবো সব হবে ফলস। এটা হবে ট্রু, ফল রাইজ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার? আচ্ছা, আবু সাইদি কি একমাত্র মনোযোগী স্টুডেন্ট, আর কি কেউ নাই? একটু কমেন্ট করো তো যে কে কে হচ্ছে ক্লাসটা দেখছো, কে কে ক্লাসে এখনো আছো, একটু কমেন্ট করো। ওকে, দ্য পাস্ট সিম্পল টেন্স এক্সপ্রেস। আচ্ছা, পাস্ট সিম্পল টেন্সটা কি কি এক্সপ্রেস করে? পাস্ট সিম্পল টেন্স মানে আমরা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা বলছি। এটা অবভিয়াসলি আমি আরও আগে একবার বলেছি মেবি।
আচ্ছা, অ্যাকশনস উইদাউট টাইম, এটা হচ্ছে না কেন, কখনকার অ্যাকশন পাস্ট নাকি প্রেজেন্ট সেটা কিন্তু বলে নাই, রাইট? দ্যাটস ওয়াই আমি এটাকে নিতে পারবো না। দেন কি বলছে, অ্যাকশনস উইথ টাইম, আচ্ছা এখানেও কিন্তু বলে নাই ইন্ডিকেট করে যে হচ্ছে কোন টাইমের কথা বলছে। এখানে যদি পাস্ট বলতো বা এখানে যদি অ্যাকশনস উইথ পাস্ট টাইম, তাও কিন্তু হয়তো পাস্ট, হ্যাঁ, কিন্তু তাহলেও এটাও আমি নিতে পারছি না। অ্যাকশনস উইথ প্লেস তো কোনোভাবেই না, যে হচ্ছে একটা প্লেস অ্যাকশন, কাজটা কখন হচ্ছে, এখন যদি হয় কোন সময় হচ্ছে সেটা তো বলে নাই, অ্যাকশনটা কোন সময়ের। অ্যাকশনস অ্যাজ পাস্ট হ্যাবিট, এইটাকে আমি বলবো ট্রু, যে পাস্ট কোনো হ্যাবিটের অ্যাকশন সেটাকে আমি ট্রু বলবো। অ্যাকশন দ্যাট হ্যাজ জাস্ট হ্যাপেন্ড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, রাইট? সো এটাও হচ্ছে না, সো একটাই এখানে আমি ট্রু পাচ্ছি, বাকি যা থাকবে সব ফলস। ঠিক আছে, দেখো এখানে অনেকগুলো ট্রু দেওয়া হয়ে গেছে, আমি আজকে সময় কম ছিল, শুধু একটাই হচ্ছে এখানে ট্রু হবে, বাকি সব ফলস হবে। রাইজিং টোন হ্যাঁ বা না বোঝাতে ব্যবহার করে, আচ্ছা রাইজিং টোন কি হ্যাঁ অথবা না বোঝাবে, না রাইজিং টোন হ্যাঁ অথবা না বোঝাবে এরকম কোনো কিছু নাই। রাইজিং টোনের অ্যান্সার যে কোনো কিছু হইতে পারে, বুঝতে পারছো আমার কথা? ফলিং টোনের অ্যান্সার যে কোনো কিছু, এখানে তোমার কোশ্চেনের টোনটা মানে তোমার গলার ভয়েসটা লাউডে তুমি বলবা নাকি আস্তে বলবা না কিভাবে কথা বলবা, এটাই হচ্ছে টোন। টোন মানে কি বোঝায়, তুমি যে একটা কথা বলবা আমাকে, সেটা তুমি কিভাবে বলবা। আমরা স্যার ম্যাডামদের সাথে কিভাবে কথা বলি, পোলাইট টোনে, তাই না? তখন কি হয়, আমাদের ফলিং টোন কাজ করে। সো আমি এটাই বুঝাইছি যে টোনটা আসলে হ্যাঁ নাতে অ্যান্সার হবে কি না বা কী রকম টাইপ অ্যান্সার হবে এটা মিন করছে না, এখানে মিন করছে যে তোমার কথা বলার সময়, তোমার এই ইনফরমেশান আস্ক করার সময় টোনটা কেমন হবে। সো দুই ধরনের মেইনলি হয় এবং দুইটারই মিক্সড কম্বিনেশনেও থাকে, প্রশ্ন ওয়াইজ ডিপেন্ড করে যে তুমি আসলে কি ইনফরমেশনটা জানতে চাচ্ছ। একটা খাবার জন্য কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়েছি, ওখানে আমি রাইজিং টোনেও কথা বলবো না, ফলিং টোনেও কথা বলবো না, ফল রাইজ টোনে কথা বলবো, হ্যাঁ, কারণ ওখানে আমি একটা মানে আমি একজন কাস্টমার হিসেবে গেছি, তাই না? ওখানে আমি ফলিং টোনেও কথা বলবো না, আবার হচ্ছে রাইজিং টোনেও কথা বলবো না। রাইজিং টোনে কথা বললে এটা অভদ্রতা হয়ে যাবে, ফলিং টোনেও কথা বললে নিজেকে ছোট করা হবে, সো কোনো টোনেই এখানে কথা বলা যাবে না। তুমি কি আমার কথাটা ধরতে পারছো আবু সাইদ, নাকি আমি আরও এক্সপ্লেন করতে হবে? আমাকে একটু জানাও। আচ্ছা, দেন নেক্সট কোয়েশ্চেনে যাই, তুমি জানাতে থাকো। ওকে, the past participle form of a verb can be used as, past participle ভার্বটা ফর্মটা একটা ভার্বে কি হিসেবে মানে ক্যান বি ইউজড অ্যাজ মানে কি হিসেবে ইউজ করতে পারি। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে কি বোঝায়, ওই যে আমি একটু আগে বললাম গো অ্যান্ড গান, সি স সিন, সো ওই যে লাস্টের যেটা থাকে গান সিন, এইগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল, এগুলো আমরা সবাই জানি, তাই না? এগুলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ক্যান আচ্ছা, ক্যান বি ইউজড অ্যাজ, ওকে, ফর্ম অফ আ ভার্ব মানে একটা ভার্বের ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ আ ভার্ব, একটা ভার্বের যখন পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি এটাই জিজ্ঞেস করছে। সো আমরা এই জিনিসটাকে কিভাবে ব্যবহার করতে পারি, একটা অ্যাডজেক্টিভ হিসেবে কি ব্যবহার করতে পারি, একটা অ্যাডজেক্টিভ হিসেবে, হ্যাঁ একটা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পার্টিসিপেল, আমি যখন পার্টিসিপেলের কথা বলছিলাম তখন আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিপোজিশন হিসেবে, রাইট? এইটাই তো বলছিলাম যখন আমি পার্টিসিপেলের কথা বলছিলাম যে ভার্ব তো থাকবে, ভার্ব হিসেবে তো হবেই, ভার্বের সাথে আর কি কি হবে, হয় অ্যাডজেক্টিভ অথবা প্রিপোজিশন। এখন এই জিনিসগুলো খুঁজে বের করতে হবে আমার অপশনের মধ্যে, এই যে অ্যাডজেক্টিভ পাইছি, প্রিপোজিশন পাই নাই, ভার্ব পাইছি, তাহলে এটা হবে। ওকে ম্যাম, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওকে, এখন দেখো এটা কি বুঝতে পেরেছো যে এখানে হচ্ছে প্রিপোজিশন নাই, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে। আমি এই তিনটা জিনিসের কথা বলেছি যে যখন আমি ইউজ করব, কিভাবে ইউজ করব, এই তিন ওয়েতে ইউজ করব, অ্যাডজেক্টিভ হিসেবে হতে পারে, প্রিপোজিশন হতে পারে, ভার্ব হিসেবেও হতে পারে। সো এগুলোর মধ্যে যেটা পাবো অপশানে এটাই হচ্ছে ট্রু। ইয়েস।
আচ্ছা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আচ্ছা ক্যান বি ইউজড অ্যাজ, এটাই তো পড়লাম মনে হয় 18 নম্বরে তো ছিল, ওকে 19 নম্বরে যাই। আচ্ছা দ্য মডেল মাস্ট এক্সপ্রেস, আচ্ছা মডেল কি এক্সপ্রেস করে এটা এখন তোমাদের নিজেদের বলা উচিত, এটা আমি অলরেডি বলে দিয়েছি তাই না, এটা আর নতুন করে পড়ানোর কিছুই নাই। এখানে হচ্ছে ডিউটি, নেসেসিটি, স্পিকারস অব্লিগেশন, হ্যাঁ স্পিকারেরই অব্লিগেশন, পসিবিলিটি, অ্যাবিলিটি সবগুলোই হবে। অব্লিগেশন কার হবে? যে বলতেছে কথা তারই তো, তাই না? অব্লিগেশনটা যে কথা বলতেছে তারই হবে। আচ্ছা তোমরা এখানে কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছুর মানে বুঝতেছো না, না থাকলেও আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে? যে আমি তো এটার মানেটা বুঝতে পারলাম না, আমাকে এটার মানেটা বলে দিলে আমার জন্য ভালো হচ্ছে, রাইট? না হলে তো তুমি যদি মিনিংই না বুঝো তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে কিভাবে কি করবে, তাই না? ওকে আমরা তাহলে নেক্সটটাতে চলে যাই, এটা যদি তোমরা বুঝে থাকো। কারো প্রশ্ন নাই? এখানে মনে হয় অ্যান্সার ভুল আছে, এখানে প্রত্যেকটাই সঠিক হবে, প্রত্যেকটাই অ্যাপ্রোপ্রিয়েট, এবং তোমাদের যদি কোনো সন্দেহ থাকে প্রত্যেকটারই ব্যাখ্যা আছে। সো এগুলো নিয়ে সন্দেহ থাকার কোনো কিছু নেই, এগুলো প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে। এখন অত ব্যাখ্যা দিতে গেলে আমাদের হচ্ছে ক্লাস আর শেষ করতে পারবো না। থার্ড কন্ডিশনাল হ্যাজ, থার্ড কন্ডিশনাল আমি অলরেডি বলে ফেলছি, এটা আর নতুন করে কি আমার বলতে হবে? থার্ড কন্ডিশনাল আমি কিন্তু অলরেডি বলে ফেলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড একটার মধ্যেই বলে দিচ্ছি, এখন যতগুলাই কোশ্চেন আসুক সব ওইভাবেই হবে। আচ্ছা এখানে কি হবে তাহলে? আনসারটা কি হবে? উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব। উড হ্যাভ, দেখো আমি বলছিলাম থার্ড কন্ডিশনালে উড হ্যাভের পরে পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্ব থাকবে, যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বলছিলাম, তাহলে এটা ট্রু। পাস্ট টেন্স ফর্ম, হ্যাঁ যেহেতু থার্ড কন্ডিশনাল, এখানে কি পাস্ট টেন্সের ফর্ম ছিল? তোমরা এখন খেয়াল করে দেখো, হ্যাঁ অথবা না বলো, এখানে ছিল না। পাস্ট টেন্স ফর্ম কার ছিল? সেকেন্ড কন্ডিশনালের ছিল, রাইট? আচ্ছা পাস্ট পারফেক্ট টেন্স ফর্ম, আচ্ছা এটা কিন্তু থার্ড কন্ডিশনাল, আমি থার্ড কন্ডিশনালে বলেছিলাম যে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্ম হবে, সিম্পল টেন্স ফর্ম, প্রেজেন্ট সিম্পল টেন্স ফর্ম তো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এইটা প্রেজেন্ট সিম্পল টেন্স ফর্ম যেটা, সেটা হচ্ছে তোমার ফার্স্ট কন্ডিশনালে হয়, রাইট? প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম এটা তো হবেই, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্ম, প্রেজেন্ট আর পাস্ট পারফেক্ট টেন্স ফর্ম হবে থার্ড কন্ডিশনালে। যদি প্রেজেন্ট ফর্মে হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর যদি পাস্টে হয় তাহলে তো পাস্ট। সো এখানে ট্রু হচ্ছে কি এ, সি আর ই। হ্যাঁ থার্ড কন্ডিশনাল, ঠিক আছে। দেন নেক্সটে যাই। দ্য নার্স নেভার স্লিপ অ্যাট নাইট, নার্স কখনোই একজন নার্স রাতে ঘুমাবে না, তাই না? আচ্ছা এটা ট্রু না, যদিও প্রত্যেকটা মানুষেরই রাতে ঘুমাইতে হবে, নাইট ডিউটিতে ঘুমাবে না, ইন হার নাইট ডিউটি না, তাই না? আচ্ছা বা অর হিস, আচ্ছা হেয়ার নেভার ইজ, নেভার এখানে কি বোঝায়? নেভার এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটাই জানতে চেয়েছে। আচ্ছা এখন তোমার দেখতে হবে যে এই যে নেভারটা বসছে কার পাশে বসছে, ভার্বের আগে বসছে নাকি নাউনের আগে বসছে? যদি ভার্বের আগে বসে থাকে, এখানে এখন সেন্টেন্সের মধ্যে দেখো যদি ভার্বের আগে বসে থাকে তাহলে চোখ বন্ধ করে এটা হবে অ্যাডভার্ব, কারণ এটা ভার্বের আগে বসলে মানে ভার্বকে মডিফাই করছে। সো এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি স্লিপ একটা ভার্ব, একেবারে স্ট্রং একটা ভার্ব, সো আমি নেভারকে বলতে পারবো এটা একটা অ্যাডভার্ব, রাইট? এটা কি ক্লিয়ার? যখন ভার্বের আগে বসবে তখন সেটা ভার্বকে মডিফাই করছে, পরিবর্তন করছে বা মডিফাই করছে। এখানে যদি নেভারটা না থাকতো, দ্য নার্স স্লিপ অ্যাট নাইট, হ্যাঁ মানে নার্স জাতিরা কি করে? রাতে ঘুমায়। এই যে নেভারটা দিয়ে কাকে মডিফাই করলো? ঘুমকে, যে ঘুমায় না হয়ে গেল, তাই না? সো এখানে ঘুমকে মডিফাই করেছে, তার মানে এটা অ্যাডভার্ব। ওকে ওকে কারেক্ট। We can make an offer by using,
আমরা একটা অফার করতে পারি বাই ইউজিং, মানে আমরা যখন কাউকে অফার করতে পারি তখন আমি কোনটা ইউজ করে একজনকে অফার করব। আমি 1 কাপ চা তোমাকে অফার করতে পারি, তাই না? 1 কাপ চা আমি তোমাকে অফার করতেছি। সো সেক্ষেত্রে আমি তোমাকে কিভাবে বলবো, কি ইউজ করে বলবো যে ইউ শুড টেক আ কাপ অফ টি। নো, তোমার 1 কাপ চা খাওয়া উচিত। আমি এভাবে একজনকে অফার করব না, এটা তো উপদেশ হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপরে ক্যান ইউ টেক আ কাপ অফ টি। তুমি একটা চা খাইতে পারো। তোমাকে আমি প্রশ্ন করলাম, তুমি কি একটা চা খেতে পারো? এটা হয় না। আমি তোমাকে অফার করতেছি যে আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে 1 কাপ চা, আপনি কি 1 কাপ চা নিতে পারেন? তার মানে কি আমি তোমাকে চাটা অফার করলাম, তাই না? কুড ইউ দিয়েই প্রশ্ন হয় না, মানে কি আপনি কি 1 কাপ চা নিতে পারেন, মানে তোমাকে আমি জিজ্ঞেস করতেছি। আচ্ছা, এখানে যখন আমরা একজনকে অফার করব, কোনো কিছু অফার করতেছি, তখন আমরা অবশ্যই বলবো উড ইউ প্লিজ টেক আ কাপ অফ টি। আপনি কি অনুগ্রহ করে 1 কাপ চা নেবেন? মানে আমি আপনার সামনে চা নিয়ে দাঁড়ায় আছি, আপনি কি অনুগ্রহ করে এই চাটা নেবেন, এটাই আমি বুঝাই। যখন অফার করি তখন উড ইউ দিয়ে প্রশ্ন করব। ক্লিয়ার? এটা মুখস্থ করবা যে উড ইউ দিয়ে প্রশ্ন করব আমরা যখন কোনো কিছু অফার করব কাউকে। ওকে ওকে, দেন ইয়েস নো কোশ্চেন স্টার্ট উইথ, অবশ্যই ইয়েস নো কোশ্চেনগুলো সবটা সময় অক্সিলারি ভার্ব দিয়ে স্টার্ট হয়। কারণ তুমি একটু চিন্তা করে দেখো, যখন আমি তোমাকে WH দিয়ে প্রশ্ন করতেছি হাউ আর ইউ, তখন কি তুমি ইয়েস অথবা নোতে আনসার করতে পারছো? নো, পারছো না। তখন তুমি কিভাবে আনসার করছো? তখন তোমাকে এলাবোরেট করতে হচ্ছে অ্যান্সারটা। কিন্তু যখন তোমাকে আমি জিজ্ঞেস করতেছি ডু ইউ ওয়ান্ট টু ভিজিট দিস মিউজিয়াম, তুমি কি এই মিউজিয়ামটা ভিজিট করতে চাও? তুমি যদি বলো ইয়েস, সো হ্যাঁ তুমি করতে চাও। যদি তুমি বলো নো, সো তুমি না করতে চাও না। সো ডু দিয়ে আমি প্রশ্ন করতে পারতেছি, রাইট? আচ্ছা, ডু একটা অক্সিলিয়ারি ভার্ব। দেন আমি জিজ্ঞেস করতে পারি যে হচ্ছে তোমার কি ছাতা আছে? হ্যাভ ইউ অ্যান আমব্রেলা, বা হ্যাভ ইউ ক্যারি অ্যান আমব্রেলা টুডে, মানে তুমি কি একটা ছাতা আজকে ক্যারি করেছো? যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তোমাকে আমি জিজ্ঞেস করতেই পারি। সো তুমি ইয়েস অথবা নোতে আনসার করতে পারবা। সো হ্যাভ অথবা হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারি, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে। আরেকটা কি করতে পারি, আর ইউ জোকিং উইথ মি, তুমি কি আমার সাথে জোক করছো? না অথবা হ্যাঁতে অ্যান্সার দিতে পারি, তাই না? যে বি ভার্ব, অ্যামিজার, এগুলো কি ভার্ব? বি ভার্ব, রাইট? সো হচ্ছে আমি ইয়েস নো কোশ্চেন কি দিয়ে স্টার্ট করতে পারি? অক্সিলিয়ারি ভার্ব দিয়ে স্টার্ট করতে পারি। কারো কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে থাকে আমাকে জানাও। অক্সিলিয়ারি ভার্ব। দেন নেক্সটে যাই, ইনফরমেশন কোয়েশ্চেন স্টার্টস উইথ। আচ্ছা, ইনফরমেশন কোয়েশ্চেন এটা আমি অলরেডি বলে ফেলেছি, আর কিছু এখানে বলার নাই। ইনফরমেশন কোয়েশ্চেনের কথা, যখন তুমি একটা ইনফরমেশন জানতে চাচ্ছ, যেহেতু আমি এটা কিভাবে যাব, হাউ, বা হচ্ছে কীভাবে যাব, তার মানে কি হাউ দিয়ে প্রশ্ন করব। এটা কি মানে কি, এটার বিষয়ে আমি জানতে চাচ্ছি, হোয়াট দিয়ে প্রশ্ন করব, হোয়াট মানে কি। সো ইনফরমেশন কোয়েশ্চেনগুলো তাহলে কি দিয়ে স্টার্ট হচ্ছে? WH ওয়ার্ড দিয়ে স্টার্ট হচ্ছে। হাউ, হোয়াট, হোয়ার, হুইচ, এই ধরনের কোয়েশ্চেনগুলো দিয়ে আনসারটা আমরা পাই, সেটা ইনফরমেশন রিলেটেড আনসার। ঠিক আছে, WH দিয়ে। ওকে ওকে, দেন নেক্সট, ও সরি, দ্য প্রেজেন্ট পার্টিসিপল মডিফাইস। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কাকে মডিফাই করে? প্রেজেন্ট পার্টিসিপল, আচ্ছা আমরা যখন প্রেজেন্ট পার্টিসিপল পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, শুধু প্রেজেন্ট না, সবগুলোই তো ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে ভার্ব প্লাস প্রোনাউন, তাই না? তাহলে যদি এইটার সাথে এটা থেকে থাকে তাহলে এটা অবশ্যই এইটাকে মডিফাই করতেছে, তাই না? তাই না, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ থাকতেছে এবং এটাকে মডিফাই করতেছে, প্লাস সাথে এটা কার সামনে থাকে, তখন কি ছিল যে হচ্ছে আই এম ওয়াকিং ইন দ্য ফিল্ড, তার মানে কি এটা একটা নাউনের সামনে বসতেছে। এই জিনিসটা কোথায় বসতেছে? একটা নাউনের সামনে বসতেছে এবং ভার্বের পরে বসতেছে। সো অক্সিলিয়ারি ভার্ব ইউজ হচ্ছে এখানে যখন প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রথম দিকে বলছিলাম, মনে আছে, খেয়াল করে দেখো। তো হচ্ছে তখন কি হচ্ছে, যেহেতু নাউনের আগে বসতেছে অ্যাডজেক্টিভ এটা, তাহলে কাকে মডিফাই করবে? অবশ্যই নাউনকে মডিফাই করবে। ক্লিয়ার হয়েছে এটা, যে হচ্ছে এটা নাউনকে মডিফাই করবে। ঠিক আছে,
এই যে আনসার হচ্ছে নাউনকে মডিফাই করে। রেগুলার ভার্ব ইজ ফর্মড বাই অ্যাডিং। আচ্ছা, রেগুলার ভার্ব এটা আমি কিছুক্ষণ আগে বলছি যে অ্যাড করতে হবে কি দিয়ে, ডি অথবা ইডি, তাই না? এখানে আর নতুন করে পড়ানোর কিছু নাই, পারফেক্ট অ্যান্সার চলে এসেছে আমাদের। ওকে, হুইচ ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন? নিচের কোনটা এখানকার মধ্যে আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন বলতে কি বুঝো? কাউন্টেবল বলতে যেটা গণনা করা যায়, আর যেটা গণনা করা যায় না, আমরা গুনতে পারি না, সে যেমন ওয়াটার, অয়েল, তারপর হচ্ছে রাইস, এগুলো তো আমরা গুনে শেষ করতে পারবো না বা গুনতে পারবো না। সো এইগুলো হচ্ছে সব আনকাউন্টেবল নাউন। বাট অন দ্য আদার হ্যান্ড, পেন আমরা কাউন্ট করতে পারবো, ফোন আমরা কাউন্ট করতে পারবো, বুকস আমরা কাউন্ট করতে পারবো, এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, রাইট? সো এখানে কোনটা হচ্ছে, এটা আমরা কাউন্ট করতে পারি, এটা করতে পারি, এটাও করতে পারি, কিন্তু এইটা আমরা কাউন্ট করতে পারি না। সো এইটা হবে আমাদের আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল। ওকে, ক্লিয়ার? ওকে, দেন নেক্সট। প্রশ্নটা হচ্ছে দ্য পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ। আচ্ছা, দ্য পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ, এখানে আমরা পাস্ট পার্টিসিপলকে কি হিসেবে ব্যবহার করে থাকি? পাস্ট পার্টিসিপল বলো, প্রেজেন্ট পার্টিসিপল বলো, সবগুলো সেমই, ভার্বের সাথে থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ আর হচ্ছে প্রিপোজিশন, রাইট? সো হচ্ছে ক্যান বি ইউজড অ্যাজ, এখানে দেখো কোনটা বলছে যে এখানে কি হিসেবে ইউজ করা হয়, যেহেতু প্রিপোজিশন নাই, সো আমরা এখানে বলতে পারি যে হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? কারণ অ্যাডজেক্টিভ ভার্বের সাথে থাকে, যদি ভার্ব থাকতো ভার্ব অ্যান্সার হতো, ভার্বের সাথে অ্যাডজেক্টিভও থাকে অথবা প্রিপোজিশনও থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তারপর কি বলছো? হুইচ ওয়ান এক্সপ্রেস ইনস্ট্রাকশন, মানে নিচের কোনটা ইনস্ট্রাকশন এক্সপ্রেস ফিল করে? ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ইনস্ট্রাকশন রিলেটেড হয়। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় স্ট্রাকচার ইনস্ট্রাকশন রিলেটেড হয়, ঠিক আছে? সো এখন এখানে কোনটার মধ্যে ইউ উইল ডু ইট, তুমি এটা করো, করবে, এটা হয় নাই, সরি ইনস্ট্রাকশন এক্সপ্রেশন আসে নাই। তারপরে ইউ ক্যান ডু ইট, তুমি এটা করতে পারো, সো এখানে এক্সপ্রেশন রিলেটেড আসে নাই। আচ্ছা, ইউ আর টু ডু ইট, ইউ আর টু ডু ইট, তুমি এটা করো না, এটাতেও আসে না। ইউ আর টু ডু ইট তো হবেই না, এটা কোনো সেন্টেন্সের মধ্যেই হয় না। তাহলে ইউ নিড টু ডু দিস মানে কি? এটা ইনস্ট্রাকশন, এটা তোমার করা প্রয়োজন, আমি তোমাকে একটা নির্দেশনা দিলাম যে এইটা তোমার করা প্রয়োজন, ঠিক আছে? ওকে, এই যে আমরা আনসার পেয়ে গেছি। দেন নেক্সটে চলে যাই। হুইচ ওয়ান এক্সপ্রেস নেসেসিটি, নিচের কোনটা হচ্ছে নেসেসিটি মিন করে করতে ব্যবহৃত হয়? হুইচ ওয়ান এক্সপ্রেস নেসেসিটি, নেসেসিটিকে এক্সপ্রেস করতে নিচের কোনটা ব্যবহৃত হয়? আচ্ছা, নেসেসিটি বলতে কি বোঝায়? প্রয়োজনীয়তা, মানে কি আমার এটা করতে হবে, আমার প্রয়োজন আছে, আমার এখানে যেতে হবে, আমি এটা চাই করতে, তাই না? যে আমার এটা যেতেই হবে, কারণ কি নেসেসিটি, প্রয়োজনীয়তা আছে। এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে আই শুড গো মানে কি আমার যাওয়া উচিত, এটা কোনো নেসেসিটি বা প্রয়োজনীয়তা বোঝে না। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই, আমি চাইতেই পারি, কিন্তু আমার যে প্রয়োজন আছে এটা এখানে বোঝায় না। আই ক্যান গো, এখানে আমি যেতে পারি, সো এখানে ক্যান গো দিয়ে কি বোঝায়? আমি এমনিতেও যেতে পারি, নাও যেতে পারি। আই হ্যাভ টু গো, আমার যেতে হবে, আমার যেতেই হবে, ঠিক আছে? সো এটা এক্সপ্রেস করলো কি নেসেসিটি বা প্রয়োজনীয়তাটা কত বড় সেটা এক্সপ্রেস করলো। আচ্ছা, দেন নেক্সটে যাই। নার্সেস ওফেন হার্ড ওয়ার্ক, হেয়ার ওফেন ইজ। আচ্ছা, নার্সরা মাঝে মাঝে অনেক স্ট্রাগল করে, অনেক হার্ড ওয়ার্ক করে, এখানে ওফেন কি কি হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে ওফেনটা, ঠিক আছে? আচ্ছা, দেখি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এখানে ওফেন কখনোই অ্যাডজেক্টিভ হিসেবে বা পরীক্ষামূলক বা ডেমনস্ট্রেশনমূলক কোনো অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয় নাই। প্রোগ্রেসিভ অ্যাডজেক্টিভ, আচ্ছা প্রোগ্রেসিভ অ্যাডজেক্টিভ বলতে আমরা বুঝাই যে যেটা অগ্রসর হতে পারে বা সামনে হচ্ছে এগিয়ে যেতে পারে, এই ধরনের কোনো অ্যাডজেক্টিভ, এখানে কোনো এটা কোনো অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে না। আচ্ছা, এখানে বলছে নাউন, এখানে তো নাউন হবে না, নার্স তো নিজেই একটা নাউন, তাই না? সো এটা হচ্ছে না, এখন ফ্রিকোয়েন্স অ্যাডভার্ব ছাড়া আর কিছুই বাকি নেই, সো এটা হওয়ার একটা চান্সেস থাকে। আচ্ছা, এখন আমি কিভাবে এটা বুঝবো যে এটা হয়েছে? এখানে কি আছে? ওয়ার্ক হার্ড মানে কি কাজ, কাজ করে, তাই না?
নার্স ওয়ার্ক হার্ড, নার্সেস ওয়ার্ক হার্ড মানে কি কাজ করতেছে, কাজের আগে বসছে, এটাকে মডিফাই করতেছে কাজটাকে, যে কখন ওয়ার্ক হার্ড, হার্ড ওয়ার্ক করে কিন্তু সব সময় তো করে না রে ভাই, মাঝে মাঝে করে। সো এই যে মাঝে মাঝে দিয়ে আমি হচ্ছে এটাকে একটু মডিফাই করলাম, ঠিক আছে। সো এখানে হচ্ছে ওয়ার্ক হবে কি আ ফ্রিকুয়েন্ট অ্যাডভার্ব। ক্লিয়ার? মমিনুল ইসলাম 31-এর বি, ঠিক আছে। আনসারটা একটু মিলায় নাও, আমি দেখতে পাই না। আচ্ছা, দ্য পাস্ট টেন্স অফ আ রেগুলার ভার্ব ইজ ফর্মিং বাই অ্যাডিং। আচ্ছা, পাস্ট টেন্স একটা রেগুলার ভার্বের ইজ ফর্মড গঠিত হয় বাই অ্যাডিং, কি ব্যবহার করতে হয়? একটা পাস্ট টেন্সের রেগুলার ফর্মে ফর্ম করতে কি অ্যাড করতে হবে, নিচের কোনটা অ্যাড করতে হবে? তো আমরা জানি কি রেগুলার ভার্ব বলতে যেগুলো শেষে ডি অথবা ইডি থাকে, তো যেইটার শেষে ডি অথবা ইডি দিতে পারবো এটাই হয়ে যাবে আমাদের হচ্ছে পাস্ট টেন্স অফ আ রেগুলার ভার্ব, ঠিক আছে। রেগুলার ভার্ব হয়ে যাবে পাস্ট টেন্সের। সো এই যে ইডি অফ দ্য ভার্ব, আর এটা এটা এগুলো থাকলে বলছিলাম যে হচ্ছে ইরেগুলার ভার্ব। আর আইএনজি টু দ্য ভার্ব এটা হচ্ছে তো আমাদের পার্টিসিপল হয়ে গেল, এটা তো একই জিনিস লিখছে, দুইবার টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, দেন নেক্সট কোশ্চেনে যাই। দ্য পেশেন্ট, ও সরি এটা তো আনসার চেক করছো, ওকে। দ্য পেশেন্ট ওয়ার্কড উইথ দ্য হেল্প অফ আ নার্স। পেশেন্ট কী করতেছে, যে নার্সের হেল্প নিয়ে হাঁটতেছে। হেয়ার হেল্প ইজ, হেল্প কি, হেয়ার হেল্প ইজ, এখন হেল্পটা আসলে এখানে এখানে হেল্প দিয়ে কী বোঝানো হয়েছে, এখন আমার দেখতে হবে হেল্পটা কোন জায়গায় আছে। আমি আইডেন্টিফাই করে খুঁজে বের করলাম, এই জায়গায় আছে, ঠিক আছে। এখানে হেল্পটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? আচ্ছা দেখো তো, হেল্পটা এখানে কার আগে বসছে, নাউনের আগে বসছে নাকি ভার্বের আগে বসছে? এটা আমাকে জানাও, যে নাউনের আগে এটা বসছে নাকি ভার্বের আগে বসছে। দেখি ফার্স্ট একটু জানাও, দ্রুত, কুইক। কুইক। আচ্ছা, তোমাদের আনসার দিতে অনেক লেট হয়। এটা কি, এটা হচ্ছে নাউন, নাউনের আগে ভার্ব বসছে। সো নাউনের আগে যখন একটা ভার্ব বসে তখন সেটা অ্যাডজেক্টিভ নাউন, ভার্ব বসছে না, নাউনের আগে যেটা বসে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। এই বাক্যে হচ্ছে ভার্ব ওয়াকড, ঠিক আছে। এই বাক্যে ভার্ব হচ্ছে ওয়াকড। দ্য পেশেন্ট ওয়াকড উইথ দ্য হেল্প অফ আ নার্স মানে কি, মানে যেটাই হোক, হেল্প উইথ, হেল্প অফ আ নার্স, উইথ দ্য হেল্প অফ আ নার্স মানে কি নার্সের হেল্প নিয়ে। সো এখানে এইটার হেল্প, হেল্প কি সেটা জানতে চাইছে, তার মানে এটা কার আগে বসছে এটা আমার দেখতে হবে। যেহেতু একটা মেইন ভার্ব আমি পাইছি, সো এইগুলো আর কোনোটাই ভার্ব হবে না, ওই একটাই মেইন ভার্ব থাকে, হ্যাঁ একটা সেন্টেন্সে একটাই থাকে। সো এটা কার আগে বসছে, এটা হচ্ছে নাউনের আগে বসছে। নাউনের আগে যেটা বসে তার নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। এখন খুঁজে বের করো কোথায় অ্যাডজেক্টিভ আছে, সেটাই হবে আনসার। ক্লিয়ার? আচ্ছা, প্রিপোজিশন এবং নাউনের আগে বসছে, দুইটাই ঠিক। প্রিপোজিশনের আগে বসলেও হয়, কিন্তু স্পেশালি নাউনের আগে বসলেই অ্যাডজেক্টিভটা হয়, ঠিক আছে। প্রিপোজিশনের আগে তো ভার্বও বসে অনেক সময়, প্রিপোজিশনের আগে ভার্ব বসে, যেমন ফ্রেজাল ভার্ব করে ফেলি, বা হচ্ছে আদার্স যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও হয়ে যায় সেটা সেখানে, ঠিক আছে, ফ্রেজ হয়ে যায়। সো নাউনের প্রিপোজিশনের আগের থেকে বড় কথা হচ্ছে আমাদের কার আগে বসছে, নাউনের আগে বসছে, ঠিক আছে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেন্স টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আচ্ছা, একটা অ্যাপ্রোপ্রিয়েট টেন্স চুজ করতে বলছে এই সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। সেন্টেন্সটা কি পড়ো, জয়েন্ট দিস হসপিটাল লাস্ট মান্থ মানে কি লাস্ট মান্থে এই হসপিটালে জয়েন করা হয়েছে। সিন্স দেন মানে এখনও আছে, এটা দিয়ে বোঝা যাচ্ছে কি সে ওই হসপিটালটাতে এখনও উপস্থিত আছে, তাই না। এই সিন্স দিয়ে আমি বুঝতে পারলাম যে হচ্ছে এখনও উপস্থিত আছে।
জয়েন দিস হসপিটাল লাস্ট মান্থ, যখন সামনে পাস্ট টেন্স বসবে এবং পরে সিন্স দিয়ে পরের বাক্যটা শুরু হয়েছে, তার মানে বুঝবে যে হ্যাঁ আগে জয়েন করলাম বা আগে একটা কাজ করেছি, এটার ফল এখনও চলতেছে, চলমান আছে। তাহলে সিন্স কি হচ্ছে, তাহলে সিন্সের পরে কি হবে, সিন্স দেন আই ড্যাশ। আচ্ছা, এখন এটা কীভাবে বুঝবো যে হচ্ছে, যেহেতু আমি বুঝলাম যে এখনও চলতেছে, তার মানে কি এটাকে আমি ধরে নিতে পারি যে আই এম সিন্স দেন আই এম ওয়ার্কিং হেয়ার, মানে হচ্ছে প্রেজেন্টে করে দেই, যেহেতু কন্টিনিউয়াসে আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস করে দেই, তাহলে হয়ে যাচ্ছে। না, এভাবে হবে না। কী তাহলে হচ্ছে কি হচ্ছে এখানেও, তাহলে এরকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স আর হবে না, কারণ এখানে অলরেডি পাস্ট টেন্স ইন্ডিকেট করা আছে, এটা হচ্ছে সিম্পল পাস্ট আছে। হ্যাঁ, সিম্পল পাস্ট আছে, ঠিক আছে। সো পরেরটা অবশ্যই হচ্ছে কিসে হইতে হবে, আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হইতে হবে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হইতে হবে। তাহলে এখন দেখো যে এখানে কোনটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে। হ্যাঁ, কাজটা এখনও, এটার ফলটা এখনও বিদ্যমান আছে, সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট পারফেক্টেই বলি না। একটু আগে তো সেটাই শিখলাম আমরা, রাইট, প্রেজেন্ট পারফেক্টই তো শিখলাম। সো সিন্স দেন আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার, মানে কি আমি লাস্ট মান্থে হসপিটালে জয়েন করেছি, মানে কেসটা আমার সাথে মিলে গেল, আমি লাস্ট মান্থে হসপিটালে জয়েন করেছি এবং আমি এখনও সেখানে কাজ করে যাচ্ছি, তাই না। সো এইটা আমি এভাবেই বলতে পারি যে আই জয়েন্ট দিস হসপিটাল লাস্ট মান্থ সিন্স আই হ্যাভ বিন ওয়ার্কিং দেয়ার, অথবা ওয়ার্কিং হিয়ার, রাইট। তাহলে ডি হবে আনসার। ক্লিয়ার? একটু চেক করি, ঠিক আছে। ওকে, ইয়োর প্রেশার ইজ আ বিট হাই, তোমার ব্লাড প্রেশার মনে করো যে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, ইয়োর প্রেশার ইজ আ বিট হাই, অনেক বেড়ে গেছে বা একটু বেড়ে গেছে। হ্যাঁ, বিট হাই বলতে একটু বেড়ে যাওয়া বোঝায়। হেয়ার ইয়োর ইজ ইউজড অ্যাজ, মানে এই যে শুরুতে বলছে ইয়োর প্রেশার, এখানে এই ইয়োর শব্দটা, এই ওয়ার্ডটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে এটাকে আমি যদি বলি তাহলে আমি বলবো যে এটা অবশ্যই ইয়োরটা বুঝাইছে প্রোনাউন হিসেবে, তাই না। এখন তুমি এখানে অপশানে একাধিক প্রোনাউন পাইতে পারো, যেমন এখানে একটা প্রোনাউন, এখানে একটা প্রোনাউন, বাকিগুলো তো আগেই বাদ চলে গেল, রাইট, বাকিগুলা আগেই বাদ চলে গেল। এখন আমি বুঝবো কিভাবে যে এটা কী প্রোনাউন। আচ্ছা, আমার জানতে হবে যে প্রোনাউনের 8 প্রকার প্রোনাউন আছে। হ্যাঁ, 8 প্রকারের প্রোনাউন আছে। সো এই প্রোনাউনের ক্লাসিফিকেশনটা আমার জানতে হবে। আরেকটা সহজ উপায় বলে দিই, সেটা হচ্ছে ইয়োর, হিম বা হার এই জাতীয় কোনো কিছু দেখলে বলে দেবো পজেসিভ, দেম, পজেসিভ প্রোনাউন, ঠিক আছে। যদি এরকম কিছু থাকে ইয়োর, দেম, হিজ, ইয়োর, দেম, হিম, হার এই টাইপের কোনো ওয়ার্ড যদি জিজ্ঞেস করে যেটা কী টাইপের প্রোনাউন, তখন হবে পজেসিভ প্রোনাউন, কারণ ওইগুলো হচ্ছে পজেসিভ, ঠিক আছে, এগুলোকে আমরা বলি পজেসিভ। ওকে, সো এটা হবে পজিটিভ প্রোনাউন, এটা অ্যাডজেক্টিভ হবে না, এটা ভুল আছে দেওয়া, এটা হবে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে। ক্লিয়ার? ইয়োরটা হচ্ছে একটা প্রোনাউন, সেন্টেন্সের শুরুতে নাউন অথবা প্রোনাউন বসতে পারে, যেহেতু এটা সেন্টেন্সের শুরুতে বসেছে, এটা নাউন না হলে অবশ্যই প্রোনাউনই হতে হবে, ঠিক আছে। নেক্সটে যাই। টু মেক আ কম্পারেটিভ ফর্ম অফ অ্যান অ্যাডজেক্টিভ অফ, আচ্ছা, একটা কম্পারেটিভ ফর্ম করতে হবে একটা অ্যাডজেক্টিভের অফ মোর দ্যান ওয়ান সিলেবাস, আচ্ছা সিলেবল হবে এটা, ঠিক আছে, এটা একটু কারেকশন করে না, উই ইউজুয়ালি ইউজ, আচ্ছা সিলেবল। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম একদম শুরুর দিকে, যে হচ্ছে যদি হচ্ছে একটা সিলেবল দিয়ে হয় তখন আমরা কি করি, ওইটাকে আমরা লাস্টে আর যুক্ত করি কম্পারেটিভের ক্ষেত্রে, আর সুপারলেটিভের ক্ষেত্রে ইএসটি যুক্ত করি, ঠিক আছে। আচ্ছা, যদি ওয়ান সিলেবলের হয়, ওয়ান সিলেবাস হবে না, ওয়ান সিলেবল হবে, ঠিক আছে, ওয়ান সিলেবল হবে। আচ্ছা, তাহলে এটা কি হয়, লাস্টে আর যুক্ত হয় কম্পারেটিভের সাথে। যখন হচ্ছে টু সিলেবলের হয়, আমি কি কারণে বলেছিলাম এটা, যেমন বিগ, বিগ কিন্তু ওয়ান সিলেবলে উচ্চারণ করার মতো একটা ওয়ার্ড, কিন্তু আমি যদি বলি যে হচ্ছে কি বলবো, আচ্ছা
কম্পিটিশন, কম্পিটিশন। আচ্ছা, এখানে কয়টা সিলেবল? এখানে পলিসিলেবল, তাই না? এই যে কম্পিটিশন, কম্পিটিশনার করে দিতে পারবো আমি? কখনোই করে দিতে পারবো না। আমার কি করতে হবে? কম্পিটিশনকে মোর বা হচ্ছে অন্য কোনো কিছু সামনে একটা কম্পারেটিভ ফর্ম ইউজ করে আমার হচ্ছে কম্পিটিশনটাকে এক্সপ্রেস করতে হবে যে আরও বেশি বুঝাইতে, ঠিক আছে? সো আমি যদি একটা কম্পারেটিভ ফর্ম করতে চাই একটা অ্যাডজেক্টিভের, অ্যাডজেক্টিভগুলোরই তো মূলত করি কম্পারেটিভ ফর্ম, এক সিলেবলের যেটা, তখন সেখানে আমরা কি ইউজ করতে পারি? এই যে ই আর আফটার দ্য অ্যাডজেক্টিভ, এটাই হবে আনসার। ক্লিয়ার? আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। বুঝতে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে, কারণ এখন আচ্ছা মোর বিফোর দ্য অ্যাডজেক্টিভ, না এটা হবে না, এটা ভুল দেওয়া আছে। ই আর আফটার দ্য অ্যাডজেক্টিভ, ওয়ান সিলেবল বলছে, হ্যাঁ। ও সিলেবলই তো লেখা আছে, সিলেবল ঠিকই আছে। আচ্ছা ওয়ান সিলেবল, ঠিক আছে। তাহলে ই আর যুক্ত হবে, ঠিক আছে, আফটার মানে পরে। যেমন বিগ, বিগ থেকে কি হয়? বিগার। লার্জ থেকে, লার্জও কিন্তু এক সিলেবলের, লার্জার, ঠিক আছে। সো এই যে ই আর যুক্ত হচ্ছে, ওকে ওকে। আচ্ছা, দ্য নার্সিং কলেজ ইজ গোয়িং টু অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ। আচ্ছা, নেক্সট মান্থে নার্সিং কলেজ থেকে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে যাচ্ছে। ইন দিস সেন্টেন্স গোয়িং টু এক্সপ্রেস, আচ্ছা এই সেন্টেন্সে গোয়িং টু কি এক্সপ্রেস করছে? গোয়িং টু মানে করতে যাচ্ছে, মানে কি একটা প্ল্যান করতেছি, তাই না? এখনও তো এটাকে করি নাই কোনো কিছু। ইন্টেনশন, অব্লিগেশন, অব্লিগেশন মানে কি? দায়বদ্ধতা বা কোনো আইনের কোনো একটা দায়কে বোঝায় অব্লিগেশন। ইন্টেনশন মানে কি? ইচ্ছাকৃত। এখানে কি এটা মিনিং করছে? বলছে যে একটা নার্সিং কলেজ একটা পিকনিক অ্যারেঞ্জ করতে যাচ্ছে নেক্সট মান্থে। এই সেন্টেন্সে গোয়িং টু কি বুঝাইছে? সো এখানে একটা প্ল্যানিং বুঝাইছে, ঠিক আছে, প্ল্যানিং। অথবা অনেকেই বলতে পারো যে একটা পসিবিলিটি, কিন্তু পসিবিলিটি থেকেও প্ল্যানটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, এই জন্য আমি হচ্ছে প্ল্যানটাই করলাম। যদি ট্রু ফলস হতো তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি পসিবিলিটিটাও ট্রু দিতে পারতাম, ঠিক আছে। ওকে, নেক্সটে যাই। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের উড ইউ ওপেন ইউর মাউথ প্লিজ, মানে কি তুমি তোমার মুখটা খুলতে পারবা প্লিজ? তোমাকে আমি রিকোয়েস্ট করলাম। আই ওয়ান্ট টু চেক ইউর টেম্পারেচার, আমি তোমার টেম্পারেচার নিব। আমরা কি করি? ওরাল টেম্পারেচার মুখ থেকে নেই না? সো আমি এখন থার্মোমিটার দিতে চাইতেছি, তোমার টেম্পারেচার নিব মুখের। ইন দিস সেন্টেন্স টু ইজ ইউজ টু, এখানে কোথায় টু ইউজ করছি আমরা? এই যে আই ওয়ান্ট টু চেক ইউর টেম্পারেচার, ঠিক আছে। এইখানে এই টুটা কি হিসেবে ইউজ করা হয়েছে? এখানে কি প্রিপোজিশন হিসেবে? মনে রাখবা না, এখানে কখনোই এটা প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয় নাই। আই ওয়ান্ট টু চেক মানে কি? আমি চেক করতে চাই তোমার টেম্পারেচার, এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ হয় নাই। টু কখন হচ্ছে প্রিপোজিশন হিসেবে ইউজ হবে? যখন একটা পজিশন বা একটা জায়গা বা কারোর প্রতি বা দিকে ইন্ডিকেট করবে। এখানে কি কোনো দিকে, প্রতি এই ধরনের কিছু ইন্ডিকেট করতেছে না, তো এখানে এটা প্রিপোজিশন না। আচ্ছা, তাহলে এটা হইল না। দেন কনজাংশন, কনজাংশন তো টু কখনোই হবে না, কারণ আই ওয়ান্ট এইটুকু দিয়ে একটা সম্পূর্ণ সেন্টেন্স হয় না। তাহলে হচ্ছে এটা কনজাংশন হওয়ার এখানে কোনো চান্সেস নাই। আচ্ছা, যদি আরও কিছু থাকতো, দেন টু থাকতো, তাহলে ভেবে দেখা যেত। আচ্ছা, তারপরে কি বলছে? আর লিঙ্কার, লিঙ্কার আর কনজাংশন তো বিষয়টা একই, তাহলে যেটা বাকি থাকতেছে এটাই হবে ইনফিনিটিভ, ইনফিনিটিভ, ঠিক আছে। কে কে বুঝতে পেরেছো সবাই? কয়জন জয়েন করেছে? আচ্ছা, তাহলে এই যে এখন প্রশ্ন করতে পারো যে ইনফিনিটিভটা অ্যাকচুয়ালি কি? তাহলে আমরা বলতে পারি যে ইনফিনিটিভটা হচ্ছে একটা বেসিক ফর্ম অফ আ ভার্ব অথবা একটা সেন্টেন্সের
একটা বেসিক ফর্ম, যেমন আই ওয়ান্ট টু ডু দিস বা আই ওয়ান্ট টু চেক, এটা একটা বেসিক ফর্মে ব্যবহার করা হয়েছে, এখানে টু বিশেষ কোনো কিছু মানে ইন্ডিকেট করছে না, তো হচ্ছে একটা সিম্পল বা একটা বেসিক ফর্মে ইউজ হয়েছে, এটাই বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এবার দেখো, ইট ইজ টু লেট, এটা অনেক বেশি দেরি হয়ে গেছে, ঠিক আছে। ইট ইজ টু লেট, আমি বললাম যে তোমার এটা অনেক দেরি হয়ে গেছে। এখন কি বলছে, ইউ ড্যাশ ডক্টর, ইউ ড্যাশ আ ডক্টর বিফোর হিয়ার দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ ইজ। আচ্ছা, তার মানে তুমি তোমার কোনো একটা কিছু হয়েছে যে টু লেট হয়ে গেছে, যে তোমার হচ্ছে আগেই ডক্টর দেখানো উচিত ছিল, বিফোর বলছে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ কোনটা হবে, যেহেতু বিফোর আছে সবসময় মনে রাখবা, যখন হচ্ছে বিফোর থাকে কোনো সেন্টেন্সে, যদি আমার পারফেক্ট করার মতো হচ্ছে ক্যাপেবল হই আমি ওই সেন্টেন্সটা, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই পারফেক্টেই বসে। হ্যাঁ, এখন হচ্ছে যেহেতু অনেক দেরি হয়ে গেছে, এখানে অবশ্যই উচিত দিয়ে কোনো কিছু বোঝাচ্ছে, আমি তো সেন্টেন্সটা পড়ে আমার মিনিং বুঝে দেন আমার হচ্ছে টেন্স করতে হবে, তাই না, কোনো কিছু উচিত বোঝাচ্ছে তাহলে শুড আসবে এখানে, বা হচ্ছে উড যদি থাকে তাহলে উড আসবে। আচ্ছা, ইউ উড সি, আচ্ছা তোমার ডক্টর দেখা উচিত, এটা মানে কি তোমার ডক্টর দেখা উচিত, ইউ উড সি, উড সি হলে তুমি দেখবা ডক্টরকে, তুমি তো দেখবা না, তোমার দেখানো উচিত, তাই না, তাহলে এই যে এইগুলো হবে না, তোমার দেখানো উচিত। আচ্ছা, তাহলে শুড হ্যাভ সিন, তাহলে এটা দিয়ে কী বুঝালাম, আমি বললাম যে পারফেক্ট করার যদি আমাদের অপশান থাকে তাহলে আমরা এই ধরনের বিফোর থাকলে আগে পারফেক্ট হবে, যদি আফটার থাকতো তাহলে এইটার পরে যে সেন্টেন্স স্ট্রাকচার হতো এর পরে গিয়ে পারফেক্ট হতো, তাহলে এইটার আগেই হবে। হ্যাঁ, পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে না, পারফেক্ট হচ্ছে, সরি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস কোনটা, যেটাতে হচ্ছে ভার্বের পরে শুড হ্যাভ দিলাম, হ্যাভ অথবা হ্যাজের পরে বিন থাকলো, দেন হচ্ছে আইএনজি থাকবে ভার্বের সাথে, রাইট। সো এটা হচ্ছে আমাদের পারফেক্ট। সো বিফোর আছে যেহেতু, তাহলে তার আগে হবে অবশ্যই পারফেক্ট টেন্সে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো আনসারটা, ওকে, অলরাইট। দেন নেক্সটে যাই, যে দ্য নার্স ইজ টেকিং রেস্ট ইন দ্য ড্যাশ কেবিন, রেস্ট নিচ্ছে একজন নার্স একটা কেবিনে, ইন দ্য গ্যাপ দ্য পাংচুয়েটেড ওয়ার্ড শুড বি, মানে কি এই গ্যাপের মধ্যে কোন ওয়ার্ডটা বসতে পারে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তোমার চুজ করতে হবে। আচ্ছা, আচ্ছা কোথায় বসে, কোন কেবিনে বসে, পেশেন্টের কেবিনে বসতে পারে বা নাকি নার্সদের কেবিনে বসতে পারে। এখন যদি অপশান তো আছেই, যদি অপশান না থাকতো সেক্ষেত্রে তোমার অবশ্যই নার্সেস কেবিনই হইতো, তাই না, সে কোথায় রেস্ট নেবে, নার্সেস চেঞ্জিং রুম অথবা নার্সেস কেবিনেই, রাইট। সো হচ্ছে নার্সেস যদিও বলাই আছে, সো এখানে আর কোনো কিছু নাই ভাবার। এখন কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট, যখন তার নিজস্ব তো কোনো কেবিন না, এটা কমন একটা নার্সেস কেবিন, সেখানে সে রেস্ট নিতে পারে। সো যখন কমন অনেকগুলো মানুষের জন্য একটা জিনিস কমন হয়, যেমন স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুলগুলার যে গার্লস লেখা থাকে, এই গার্লসের বানানটা একটু দেখবা যে কি লেখা থাকে, এরকম থাকে, অ্যাপোস্ট্রফিটা পরে হয়, এটা হচ্ছে একটা মানে হচ্ছে কি বলবো স্ট্রাকচার, যখন অনেকগুলার কোনো একটা কমন নাউনের একটা প্রতিষ্ঠান বা একটা প্লেস, তখন সেই অ্যাপোস্ট্রফিটা পরে হয়, কিন্তু একজন সিগনিফিক্যান্ট আমি একজন মানুষ, তার যখন হবে তখন এইভাবে অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে। আর এখানে অ্যাপোস্ট্রফি এসটা ওয়ার্ডের শেষে হয় যখন হচ্ছে কমন একটা জায়গা বুঝায় অনেকজনের জন্য, ঠিক আছে। পার্সোনাল হলে এইটা, আর এটা তো প্লুরাল, এটাও তো হচ্ছে কমন নাউন। আচ্ছা, তাহলে এটা হবে কি নার্সেস, এই বি নাম্বারটা হবে। ইজ দ্যাট ক্লিয়ার? 40-এ বি হবে, ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা এখানে কিছু গ্যাপ ফিল দেখতে পাচ্ছি। প্রশ্নটা কি করা হয়েছে, পুট দ্য ভার্ব ইনটু দ্য কারেক্ট ফর্ম, এটা আপনাদেরকে একটু করতে হবে, এটা আপনাদের হচ্ছে ইমপ্রুভমেন্ট হবে, তো আপনাদের জন্য এক্সারসাইজ দেওয়া হয়ে গেছে এখানে। এগুলার আনসার এই কারণে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে আপনাদের এগুলার এক্সারসাইজ করতে হবে, শুধু পড়ে গেলাম সলভ সব করে দিলাম তাহলে হবে না, এগুলো করবেন সবাই, করে হচ্ছে ওই কমেন্ট সেকশনে গিয়ে আনসারগুলো পাঠাবেন এবং আনসার শিট আপনাদের ওখানে দিয়ে দেওয়া হবে,
24 ঘন্টার মধ্যে কাজটা সবাই কমপ্লিট করার চেষ্টা করবেন। আমি একটু বুঝাই দিচ্ছি এবং এটা আপনারা নিজেরা কমপ্লিট করবেন। যেখানে বুঝতে প্রবলেম হবে আমাকে জানাবেন, আমি এখন বুঝাই দিচ্ছি মোটামুটি। হ্যাঁ, এখানে কি বলছে যে দ্য পুলিশ, কোথায় গেল, আচ্ছা, দ্য পুলিশ ড্যাশ 3 পিপল বাট লেটার ডাই, লেট দেম গো। আচ্ছা, এইটার জন্য এখানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কি বসতে পারে সেই অনুযায়ী গ্যাপটা ফিল করতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে লুক দেয়ার্স অ্যান অ্যাম্বুলেন্স ওভার হিয়ার, দেয়ার ড্যাশ অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, এখানে কি বলছে, এখানে একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো সবই হচ্ছে বি ভার্ব, ঠিক আছে। আচ্ছা, দেন হচ্ছে কি, আই হ্যাভ ডিসাইডেড টু repaint this room। আচ্ছা, ও সরি, রিপেইন্ট দিস রুম, আলোর জন্য আমি আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আই হ্যাভ ডিসাইডেড টু রিপেইন্ট দিস রুম, হ্যাঁ এটা বলছে। আচ্ছা, ঠিক আছে, তখন জিজ্ঞেস করলো ও হ্যাভ ইউ, মানে তুমি করতে চাচ্ছ, ওকে ফাইন। হোয়াট কালার, তারপরে তোমাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কোন কালারটা করতে চাচ্ছ, হোয়াট কালার দিয়ে তুমি যে প্রশ্নটা করবা কিভাবে করতে হতে পারে, অ্যাপ্রোপ্রিয়েটটা লিখতে হবে, ঠিক আছে। দেয়ার ইজন্ট এনি মিল্ক লেফট ইন দ্য ফ্রিজ। আচ্ছা, এখানে কোনো বললো, তারপরে হচ্ছে আই নো, সে বললো যে হ্যাঁ আমি জানি, আই ড্যাশ দ্য শপিং ইন দিস আফটারনুন। এখানে হচ্ছে ডু দিয়ে দিছে, ডু এর অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম লিখতে হবে, এইগুলোর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম লিখতে হবে। এখানে বি ভার্বের কোন অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা বসবে সেটা লিখতে হবে। নট ব্যাড, আই থিঙ্ক ইট, তারপরে কি বলছে, ড্যাশ স্লোলি, যে ইমপ্রুভটাকেই তুমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে লিখবা, যে এখানে আসলে ইমপ্রুভটাকে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে লিখতে হয়, ঠিক আছে, সেটাই তোমাকে হচ্ছে সলভ করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে তোমার কারেক্ট করতে হবে, এবং যদি করতে না পারো সেক্ষেত্রে আমার কাছে হেল্প চাইলে আমি অবশ্যই করব, কিন্তু তোমাদের হচ্ছে এই ফর্ম, রাইট ফর্ম অফ ভার্ব এটাকে বলে, যে ভার্বের অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা তোমার লিখতে হবে। এটা যদি তুমি নিজে নিজে প্র্যাকটিস করো, সেলফ প্র্যাকটিস করো, এটা তোমার জন্য বেশি বেনিফিশিয়াল। যদি সব কিছুই শিখায় দেয়, হ্যাঁ, যে এতক্ষণ যে এমসিকিউগুলো সলভ করছে এগুলোর কী বৈশিষ্ট্য বা কীভাবে ইউজ করতে পারি, এগুলো বোঝার যে বিষয়টা, এগুলো থাকে। বাট এই যে ছোটোবেলা থেকে আমরা যে রাইট ফর্ম অফ ভার্বস করে এসেছি, এগুলো যদি আমরা নিজে নিজে একটু প্র্যাকটিস না করি, আমি এতদিন কী শিখছি 12টা বছর, সেটা যদি আমি একটু ইউটিলাইজ না করি তাহলে আমার জন্য এটা বেনিফিশিয়াল হবে না, রাইট। সো এটা একটু নিজেরা প্র্যাকটিস করো। দেন হচ্ছে পরেরটায় কি আছে, fill in the gaps with appropriate conjunction। এখানে তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনটা ইউজ করবা। এখানে কতগুলো কনজাংশনের নাম দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্ড, বাট, সো, বিকজ, অর, ঠিক আছে, এইগুলা দিয়েই সবগুলো হবে। আই স্ক্রিমড, দে স্ক্রিমড ড্যাশ, দে ওয়ার স্ক্যার্ড, তারা হচ্ছে ভয় পেয়ে গেছে। যে এখন এইখানে কি হইতে পারে, অ্যান্ড হইতে পারে, যে হ্যাঁ তারা স্ক্রিমড হয়েছে অ্যান্ড দে আর স্ক্যার্ড, নাকি হচ্ছে বিকজ দে আর স্ক্যার্ড, তারা এরকম শিহরিত হয়ে গেছে কেন, বিকজ দে আর স্ক্যার্ড। হ্যাঁ, এরকম একটা যখন বলে দিলাম তখন এরকম প্রত্যেকটা মানে মিনিং বুঝে তোমার হচ্ছে এখানে কোন কনজাংশন বসতে পারে সেটা তোমার করতে হবে। শি ওয়েন্ট টু, আচ্ছা আমি ওখানে দেখতে পাচ্ছি না, শি ওয়েন্ট টু হাওয়াই, হ্যাঁ সে একটা জায়গার নাম দিয়ে দিছে, ড্যাশ দিছে, তারপরে শি হেটেড ইট, হ্যাঁ, বাট দিতে পারি আমরা, তাই না, এরকমভাবে আমরা হচ্ছে গ্যাপগুলো ফিল করব, সবগুলো বলে দেওয়া যাবে না। সেপ্টেম্বর ড্যাশ অক্টোবর আর গুড মান্থস টু ভিজিট কেপ টাউন, মানে এর মাঝখানে এখন তোমার কোন কনজাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় সেটা তোমার বসাইতে হবে। হাসান ওপেন দ্য উইন্ডো ড্যাশ হি কুড হিয়ার দ্য মিউজিক আউটসাইড, হ্যাঁ, এখানে কোন কনজাংশনটা এই দুই সেন্টেন্সের মাঝখানে বসবে সেটা তোমার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটটা বসাতে হবে। দেয়ার ইজন্ট অ্যানি সুগার ড্যাশ কফি ইন দ্য কাপবোর্ড, ঠিক আছে, এখানে কোনো হচ্ছে সুগার নাই, তারপর কি বলছে, ড্যাশ দিছে একটা, কফি ইন ডাই কাপবোর্ড, ঠিক আছে। সো এখানে এখন তোমার বার্ড হবে নাকি সো হবে, বিকজ হবে নাকি অর হবে, এটা বুঝে তোমার এই গ্যাপটা ফিল আপ করতে হবে। এবং আমি চাইবো প্রত্যেকেই যারা এই ক্লাসটা করেছো প্রত্যেকেই এই গ্যাপ ফিল আপ করে ছবি তুলে ওই কমেন্টে দাও, আমি চেক করব 24 ঘন্টা পরে, হ্যাঁ, 24 hours later I will check it, ঠিক আছে। দেন দেখো, fill in the gaps
উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেল অক্সিলারিজ। আজকে আমরা মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা কনজাংশন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা কারেক্ট ফর্ম ভার্বের নিয়ে ওইভাবে মনে হয় পাই নাই কারেক্ট ফর্ম, বাট কারেক্ট ফর্ম তো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট যে ফর্মটা, এটা আমরা ছোটোবেলা থেকেই শিখি, এটা নতুন করে শেখানোর কিছু নাই। হ্যাঁ, সো এখানে অ্যাপ্রোপ্রিয়েট মডেল অক্সিলারি দিয়ে এটা সলভ করতে হবে। ইউ লুক সো টায়ার্ড, তারপরে আরেকটা সেন্টেন্সে কি বলছে, ইউ ড্যাশ টু গো টু বেড, তাই না? সো এই যে এখানে হচ্ছে কোন মডেল অক্সিলারিটা বসবে, শুড নাকি হচ্ছে উড নাকি কুড, তোমাদেরকে এতক্ষণ আমি কি শিখাইছি সেই হিসেবে তোমার হচ্ছে এখানে যেমন ইনফরমেশন ইনফর্ম দ্য পুলিশ ইয়েস্টারডে। সো এইভাবে দেখে কোনটার সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট মডেল অক্সিলারি হয় সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন কি এটা কি দিয়ে সলভ করতে বলছে, এটা হচ্ছে কনজাংশন দিয়ে, দেয়ার ফর ফর। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন ফ্রম দ্য লিস্ট বিলো। এখানেও কনজাংশনগুলো হবে, কোন কনজাংশনগুলো হবে এখানে বলে দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী হচ্ছে কোশ্চেনগুলো এখানে দেওয়া হয়েছে, তোমাদের এই টাইপেরও কোশ্চেন প্যাটার্ন থাকে। সো বোর্ডের কোশ্চেনগুলো থেকে প্যাটার্ন দেখেই কোশ্চেনগুলো এখানে মেক করা হয়েছে, ঠিক আছে? সো ওরাইট হওয়ার কিছু নাই যে এরকমভাবে কেন শিখবো, এমসিকিউ আকারে আসুক আর এভাবেই আসুক, যেভাবেই আসুক তোমাদের হচ্ছে আনসার কিন্তু সেমই থাকবে, মানে ওই ড্যাশটা ড্যাশই থাকবে, জাস্ট অপশান দিয়ে দিবে হয়তো, ঠিক আছে? সো এই কয়েকটা হচ্ছে কনজাংশন দিয়ে এই গ্যাপগুলো ফিল করতে হবে। দেন আরেকটা, rewrite the sentence with appropriate forms of verbs in the bracket। আচ্ছা, তোমাকে হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে ভার্ব দেওয়া আছে, অ্যাপ্রোপ্রিয়েট ফর্মটা রিরাইট করতে হবে, ইউজ করতে হবে যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম হয়, ঠিক আছে? ডান্স, ট্রাভেল, রেইন, বি, ওপেন। বি ভার্ব বলতে তো কোনগুলো, এগুলো আমি বুঝাই দিছি, এবং বাকি যে ভার্বগুলো আছে এগুলোর এই ভার্বই থাকবে, জাস্ট ফর্মটা চেঞ্জ হবে, ঠিক আছে? দেন নেক্সট যাই। আচ্ছা, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। আমরা কিছুক্ষণ আগে মডেলস নিয়েও আলোচনা করেছি। সো অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হয় সেই অনুযায়ী এখানে বসাতে হবে, তোমার আগে সেন্টেন্সটা পড়তে হবে, দেন হচ্ছে তোমার কোন মডেলটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা বলতে হবে, ঠিক আছে? ওকে, মেবি দিস ইজ দ্য লাস্ট স্লাইড অফ আওয়ার সেশন। সো জয়েন দ্য পেয়ার্স অফ সেন্টেন্স। আচ্ছা, জয়েন করবা পেয়ার্স অফ সেন্টেন্স, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, দেখো দুইটা সেন্টেন্সকে আমার কানেক্ট করতে হবে, ঠিক আছে? কি দিয়ে? উইথ দ্য গিভেন কনজাংশনস। যেই কনজাংশন কয়েকটা দেওয়া আছে সেই কয়েকটা কনজাংশন দিয়ে তুমি সেন্টেন্সটাকে জয়েন করবা। দেখো, হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, হি ডিডন্ট ওয়ার্ক হার্ড, হি ফেলড, দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এটাকে তুমি যখন জয়েন করবা তখন অবশ্যই আর এটা ক্যাপিটাল লেটারে হবে না, ফুল স্টপ উঠে যাবে, ঠিক আছে? সো দুইটা মিলে একটা সেন্টেন্স করে দিতে হবে। এই যে হোয়ার অ্যাজ, হোয়াইল, অ্যাজ, দেয়ার ফর, দো, এই কয়েকটা জিনিস দিয়ে তোমার হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? দেন হচ্ছে ফাইনাল লুকটা আসবে তোমাদের, ফুল একটা সেন্টেন্স হবে, এখানে দুইটা সেন্টেন্স দেওয়া আছে, এখানে প্রত্যেক দুইটা সেন্টেন্সকে, ওয়ান পেয়ার অফ সেন্টেন্সকে তুমি ওয়ান সেন্টেন্সে পরিণত করবা এই অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশনগুলো ইউজ করে। আই হোপ আজকের ক্লাসে যা যা নিয়ে আলোচনা করা হয়েছে এর মধ্যে এক্সারসাইজগুলো তোমরা পেয়ে যাচ্ছ। সো এগুলো একটু ভুল হলে কোনো সমস্যা নেই, ভুল হলে অবশ্যই শিখতে পারবা, ভুল হলে বলে দেওয়া হবে, ব্যাখ্যা সহ উত্তর রিপ্লে করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। বাট তোমাদের হচ্ছে এই জিনিসগুলো করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তোমার ইংরেজিতে ভালো করতে হলে অবশ্যই তোমার প্র্যাকটিস, বারবার প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে মুখস্থ করে কেউ কখনোই ভালো রেজাল্ট করতে পারে না। একটা প্যারাগ্রাফ তুমি মুখস্থ করে মুখস্থ লিখে আসতে পারবা, প্যারাগ্রাফের নামটা চেঞ্জ করে দিলে আর প্যারাগ্রাফ লিখতে পারবে না। সো ইংরেজিটা মুখস্থ না, ইংরেজিটা বুঝে পড়ো, ঠিক আছে? ইংরেজিটা বুঝে পড়ো, এবং ইংরেজিটা এই কারণেই দেওয়া হয়েছে যেন তোমরা ফুল যে কোর্সটা তোমাদের আছে, 4 বছর হোক 3 বছর হোক, যার যেটা থাকুক, সবাই কিন্তু আমরা ইংরেজিতেই পড়াশোনা করছি। সো এই কোর্সের যেন পরবর্তী ক্লাসগুলোতে গিয়ে তোমার কোনো প্রবলেম না হয়, যেন ফার্স্ট ইয়ারের মানে ফাউন্ডেশনটাই তোমার গঠন করতেছে ইংলিশে, ঠিক আছে? সো ইংলিশটাকে একটু গুরুত্ব দিতে হবে, ইংলিশটাকে একটু জোর দিতে হবে, এবং বুঝতে হবে যে আমি যে এই সেন্টেন্সটা আমি আর কীভাবে মেক করতে পারি, রাইট? সো এইভাবে মেক করতে হবে, সেন্টেন্সগুলো মেক করা শিখতে হবে, এবং ইফোর্ট দিতে হবে। ইংলিশের পিছনে ইফোর্ট না দিলে ইংলিশ কখনোই বন্ধু হয়ে যাবে না, ঠিক আছে? একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অলসো,
So we should practice more and more and focus on our English structure, English topics, because that will be beneficial for our English level, তাই না? আমাদের ইংলিশ লেভেলটাকে আপগ্রেড করবে। সো আমাদের হচ্ছে অবশ্যই আপগ্রেশনের জন্য হলেও ইংলিশে প্র্যাকটিস করাটা জরুরি। সো আজকে তোমাদের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট আর কোনো স্লাইড? আর একটা স্লাইড আছে, সরি আমি খেয়াল করিনি, আরও স্লাইড আছে, সরি। আচ্ছা, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ কারেক্ট সেন্টেন্স। আচ্ছা, এগুলো একই জিনিস, এই এক্সারসাইজগুলো মূলত একই জিনিস সবগুলা। নেক্সট যে স্লাইডটা আছে সেখানেও দেখো, রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ কারেক্ট সেন্টেন্সেস, কারেক্ট সেন্টেন্স দিয়ে দেন হচ্ছে বলছে মডেল, সুইটেবল মডেলস দিয়ে ওই মডেল, কারেক্ট ফর্ম এবং হচ্ছে টেন্স, অ্যাপ্রোপ্রিয়েট টেন্স। এটা হচ্ছে কারেক্ট টেন্সে করতে বলছে। দেখো এখানে কি টেন্সে দেওয়া আছে, লাস্ট মান্থ দেওয়া আছে। সো এখানে কি হইতে পারে, হি অথবা সি, যেটা দিয়ে তোমার ইচ্ছা। লাস্ট মান্থ যেহেতু আছে, এটা কোন টেন্সে হবে এটা তোমার জানতে হবে। তারপরে হচ্ছে এখানে অলরেডি শব্দটা ইউজ করা হয়েছে, তাহলে অলরেডির জন্য এটা কোন টেন্সে হবে এটা তোমার জানতে হবে। দেন নেক্সট উইক বলছে, মানে কি ফিউচারের কোনো কিছু বলছে, তাহলে এখানে তোমার কি টেন্সে হবে এটা তোমাকে করতে হবে। সো এইভাবে করে সবগুলা, ওই যে বিফোর দেওয়া আছে এভাবে দেখে সবগুলো হচ্ছে বুঝে এইগুলা এক্সারসাইজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে সুইটেবল মডেলস দিয়ে, মডেলস নিয়ে আলোচনা করেছি অলরেডি। সো এইগুলোই মূলত হচ্ছে তোমাদের প্র্যাকটিস সেশন। ক্লাসটা এই পর্যন্তই হবে। আর হচ্ছে তোমাদের কোনো সমস্যা হইলে বা যেখানে বুঝতে পারো না, অবশ্যই কোশ্চেন করে জানাবে, আমি সর্বোচ্চ চেষ্টা করবো রিপ্লাই করার। এবং বিব্রেনার থেকে তো সবসময় মনিটর করা হয় কি কি আসতেছে কোশ্চেন। যদি আমি অ্যাভেলেবেল নাও থাকি তাহলে তারা আমার থেকে আনসার নিয়ে তোমাদের সেন্ড করবো, কোনো প্রবলেম নাই, এটা নিয়ে ওরাইট হওয়ার কোনো কিছু নাই। তোমরা জাস্ট প্র্যাকটিস করো। 11টা প্র্যাকটিস কিউ কার্ড দেওয়া হয়েছে তোমাদের। সো এইগুলো প্র্যাকটিস করলে আই হোপ মডেলস বলো, টেন্স বলো, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো, কনজাংশন বলো, অথবা সেন্টেন্সের স্ট্রাকচার মেকিং বলো বা টেন্স বলো, কোনোটাতেই আই হোপ আর প্রবলেম থাকবে না, কারণ প্রত্যেকটা টপিক নিয়েই তোমাদের হচ্ছে এখানে এক্সারসাইজগুলো দেওয়া হয়েছে এবং মূলত এইগুলো থেকেই প্রশ্নগুলো বারবার আসে এবং বেশি বেশি আসে। ডিপ্লোমা বলো, বিএসসি বলো, মিডওয়াইফারি বলো, সবার জন্যই ইংরেজিটা সেমই হয়ে থাকে, ঠিক আছে? হয়তো বা কোশ্চেন করার সময় একটু হার্ড করে বা একটু কঠিন ওয়ার্ড ইউজ করে, বাট টপিক কিন্তু সবারই সেম, ঠিক আছে? সো আই হোপ ক্লাসটা যা বুঝিয়েছি এটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। এবং আজকে অনেক বেশি এক্সস্টেড আমি, দ্যাটস ওয়াই হচ্ছে একটু মাঝখান দিয়ে মনোযোগটাও চলে যাচ্ছিল। সো যাই হোক, হোপফুলি আমরা ক্লাসটা ভালোভাবে শেষ করতে পেরেছি এবং যারা শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত সময় দিয়েছে তাদের অনেক ধন্যবাদ। এবং এর সাথে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। भैया